ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব ১। আমি এই তোর সারাদিন মেয়েদের সাথে চ্যাটিং করা ছাড়া কিছু কাজ নেই নাকি রে শালা? সেলিম কি করব বল ভাই, একটা গফ আর পাচ্ছি না তো। আমি আব্বে শালা, তুই পাবিও না। সেলিম দেখ ভাই, উপকার না করতে পারলে কারোর অপকার করিস না। আমিও তাই। চল ভাই, তোকে একটা ফেভার দিচ্ছি আজ। সেলিম ওকে, কি বল? আমি সেলিমের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম ও যে মেয়েটার সাথে চ্যাটিং করছে ওই মেয়েটা ওকে লিখেছে জি আমি তো শুনছি, আর ও রিপ্লাই দিয়েছে আমার মনের গিটারের টুংটাং শব্দ শুনতে পাচ্ছ। শালা সেলিম ভালোই ফ্লাটিং চালিয়েছে, দেখ ওর কিভাবে সর্বনাশটা আমি করি। আমি ভাই, যে মেয়েটার সাথে তুই চ্যাটিং করছিস ওকে মাত্র একটা কথা বললেই ইমপ্রেস হয়ে যাবে, শুধু আমি যা বলছি তাই লেখো। ভাইরে, এটা বলার সাথে সাথে সেলিম আমার উপর ঝাঁপিয়ে পড়ল, আর আমার পিঠে হাত বুলাতে বুলাতে। সেলিম বল ভাই বল, প্লিজ ভাই বল। আমি তো জানি তো তুই ফ্লাটিং মাস্টার, তোর কথাতে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। জি এটা ঠিক, আমি অনেক ফ্লাটিং করি আর কিছু মেয়ে তাতে ইমপ্রেসও হয়। কিন্তু সেলিমের তো চ্যাট করা বন্ধ করাতে হবে, বলে না বন্ধু মানে শত্রু, দেখুন তাহলে পাঠক ভাইয়ারা আপনাও। আমি হ্যাঁ ভাই লেখো যে, এই তুমি কি জানো আমার সবটাই তোমার। সাথে সাথে সেলিম টাইপিং করে সেন্ড করে দিয়ে। সেলিম ভাই নেক্সট। আমি আব্বে শালা ওয়েট, রিপ্লাই তো আগেই আসুক। সাথে সাথে রিপ্লাই এলো আর মেয়েটা লিখেছে, তা কি কি শুনি। সেলিম ভাই 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 রিপ্লাই আসছে, এবার কি বলবো। আমি লেখো যে আমার মন প্রাণ জীবন, আর ওটাও শুধু তোমার জন্যই। সেলিম আমার কথাই তাড়াতাড়ি টাইপিং করে সেন্ড করে দিল। সেলিমও ওয়ার্ডটা শুনে একটু হেসেও সেন্ড করল, আমি একটু ফ্ল্যাট এভাবেই করি। মেয়েটা এবার রিপ্লাই দিল কি হহ ওটা মানে। সেলিম এবার আমার হাত ধরে। সেলিম ভাই ভাই ভাই, মেয়ে তো রেগে গেছে, কি রিপ্লাই দিব রে। আমি মুখ চেপে হাসতে হাসতে। আমি বল যে, তুমি যেটা ভাবছো সেটাই। ভাইরে, এটা যখনই সেন্ড করলো তার কিছুক্ষণ পরই আমার সেলিম ভাই ওই মেয়েটার ব্লক লিস্টের একটা অংশ জায়গা করে নিল। আমি এবার সেলিমের দিকে তাকিয়ে প্রচুর হাসছি মুখ চেপে, যদি মুখ খুলে হাসি ও আমায় মেরে বালি চাপা দিয়ে দেবে। সেলিম আমার দিকে একভাবে রেগে তাকিয়ে আছে। আমি অনেক কষ্টে হাসি থামিয়ে। আমি চল ভাই, তোকে চা খাইয়ে আনি। সেলিম তুই আমার সাথে কোনো কথাই বলবি না, শালা তোর জন্য আমার আর এজন্মে আর মিঙ্গেল হওয়া হবে না। আমি ওরে শালা, তুমি নিজে মিঙ্গেল হবা আমাকে সিঙ্গেল রেখে, এটা তো কখনো হতে পারে না। সেলিম আচ্ছা নাইম, তুই তো গল্প লিখিস, তোর সাথে কথা বলার জন্য অনেক মেয়েই তো অপেক্ষা করে, আবার তুই ফ্লাটিং সাগরের মাস্টার, শালা মেয়েদের তুই তো পাম দিয়ে পুরাই ফুলিয়ে দিস। আমি দেখ ফ্লাটিং করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আর মেয়ে পটানোটাও, তবে নিজের মনের মতো মেয়ে পেলে নিশ্চয় তার সাথে রিলেশনে যাব, তাকে অনেক ভালোবাসবো। হেসে 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 ও আচ্ছা তা বল তোর কেমন মেয়ে পছন্দ। আমি থাক না ভাই, নিজের শর্তগুলো অন্যের উপর চাপিয়ে লাভ কি। সেলিম আমার মাথায় একটা মেরে। সেলিম তুইও না সেই একটা পোলা যার কথার আগাগোড়া কিছুই বোঝার ক্ষমতা নেই। আমি হা হা হা, আবে শালা চল শীতলের দোকানে একটু চায়ের কাপে চুমুক আর ঠোঁটে সিগারেটের সোহাগ নিয়ে আসি। সেলিম ওকে মাম্মা। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। এবার শীতলের দোকানে গিয়ে বসলাম। আমরা গেলেই চা সিগারেট আমাদের হাতে তুলে দেয়, তবে সেটা ধারের খাতায় নগদ টাকা দিয়ে। বাঙালির একতরফা অনুভূতি, চা চায়ের কাপে চুমুক রাখতেই যেন মনে হয় কিছু টেনশন ক্ষণিক সময়ের জন্য দূরে গিয়ে কোথাও বাসা বাঁধল। চলেন আমার পরিচয়টা আপনাদের দিয়েই ফেলি। আমি হলাম নাইম। পড়াশোনার নাম তো গোল্লা আরে না, বেসিক করছি। আরও কিছু জানা লাগলে সোজা আমার প্রোফাইলে পাড়ি দেন। আর সেলিম হলো আমার মামার ছেলে। চলেন গল্পে ফেরা যাক। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ধরে দাঁড়িয়ে আছি, পাশে সেলিম আছে।
আমি চারিদিকে তাকাচ্ছি আর দেখছি কেউ আসছে কিনা। ভাইরে এক হাতে সিগারেট আর চা নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে, যদি আব্বু জানতে পারে আমার তো খবর আছে। হঠাৎ আমার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো, কাঁধে ব্যাগ আর মাথায় হেলমেট। আর আমার দিকে হাত বাড়িয়ে। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 2। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ধরে দাঁড়িয়ে আছি, পাশে সেলিম আছে। আমি চারিদিকে তাকাচ্ছি আর দেখছি কেউ আসছে কিনা। ভাইরে এক হাতে সিগারেট আর চা নিয়ে রাস্তার পাশেই দাঁড়িয়ে, যদি আব্বু জানতে পারে আমার তো খবর আছে। হঠাৎ আমার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো, কাঁধে ব্যাগ আর মাথায় হেলমেট। আর আমার দিকে হাত বাড়িয়ে। মেয়েটি একটা চিপসের প্যাকেট প্লিজ। ও ভাই, আমি তো শুনেই অবাক, মেয়েটা কাকে বলছে? সেলিম আমার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে হিহিহি করে। মেয়েটা আবারও। মেয়েটি উফ প্লিজ দেন না ভাইয়া, জলদিতে আছি তো। ভাইরে আমার ভাইয়া কথাটা শুনলেই তো আমার গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা আপনারাই বলেন, আজকালের যে কোনো মেয়েরা ছেলেদের দেখলেই কেন ভাইয়া বানিয়ে দেই বুঝি না। কেন তাদের বাসায় ভাইয়া নাই? আর না থাকলে তাদের আম্মু আব্বুকে বলুক। আমি রাগী চোখ নিয়ে মেয়েটার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে, ওয়েট তোর মজা দেখাচ্ছি ফকিন্নি। আমি ওয়েট বাবু। উফ তুমি এত জলদি করছো কেন বাবু? ওয়েট আমি আনছি তো। উম্মম্মম্মা হহ। সাথে সাথে মেয়েটা স্কুটি থেকে নেমে। মেয়েটি এই বাবু মানে? আর উম্মাহ কি হুম আমার বুকে ধাক্কা দিয়ে। আমিও হ্যালো, বুকে কেন হাত দিচ্ছেন? মেয়েটি তো কি করবেন, হাত দিচ্ছি তো। আমি দেখুন বুকে হাত দেওয়ার মাত্র আমার গোফের সাহস আছে। আর আপনাকে তো আমার গফ বানানো তো দূরের কথা, আপনি আমার বাসার কাজের বুয়া হওয়াতেও চান্স পাবেন না। মেয়েটি কি হহ? ওই কুত্তা তুই আমারে বাবু বললি কেন? আমি ওই আপনি আমাকে ভাইয়া বললেন কেন? আমার আব্বুর কি সম্পত্তির ভাণ্ডার আছে যে আপনাদের মতো 100-200 মেয়ে প্রতিদিন আমারে ভাইয়া বলবে, আর তাদের আমার আব্বু সম্পত্তি লিখে দেবে? আর যদি এতই ভাইয়া বানানোর শখ নিজের আব্বু আম্মুকে বলেন, ঠিক তারা 10 মাস 10 দিন পর আপনাকে সুখবর দেখে। ভাইরে মেয়েটা এবার তেরে আমার দিকে আসছে আর হঠাৎ মেয়েটা হেলমেটটা খুলে ফেলতেই। ওরে আমার ক্রাশে, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। ভাই ভাই ভাই, ঠোঁটের নিচে কালো তিল আর গালে টোল গজ দাঁত, ভাইরে সবগুলাই একসাথে এই মেরে তো যে কেউ দেখে ক্রাশ খাবে। মেয়েটার মায়াবী মুখটা পুরাই রেগে লাল টকটকে হয়ে রেগে। উফ লুকটা এমন দিচ্ছে আমাকে যেন আমার হৃদয়টাকে ঝলসে ফেলবে এখনই। উফ একবার শুধু ওকে একটা হাগ করতে চাই, তাহলে হয়তো এখন যে মনেতে আমার যে আগুন জ্বলছে সেটা হয়তো নিভবে। আমি এতক্ষণ ওর থেকে দূরে ছিলাম, বাট এখন ওর মায়াবী রূপের একটু ছোঁয়া লাগাতে চাই আমার বুকের বাম পাশে। আমি আরো কাছে যেতেই ও আবার আমার বুকে হাত দিয়ে ধাক্কা মারা শুরু করলো। ভাইরে আমার হার্টবিট এখন খুব জোরে চলছে। আমি মেয়েটার দিকে তাকিয়েই আছি। উফ আল্লাহ, একটা মেয়ে এতটা মায়াবী কিভাবে রে ভাই, কিভাবে? আল্লাহ কি আমাদের মতো ছেলেদের ঘুমাতে আর দেবে না, আমি নিজের অজান্তেই। আমি আমার ঘুম কেড়ে নেওয়া পড়ি। মেয়েটি কি? আমি উফ পুরাই আগুন। মেয়েটি কি হহ? আমি সরি কিছু না। মেয়েটা এখনো আমার বুকে হাত রেখে আছে। আমি থমকে যেতেই ও হাত সরিয়ে। মেয়েটি, ইডিয়ট, বখাটে। আমি এই বখাটে ছেলেটার মন জ্বালিয়ে যাবেন না প্লিজ। মেয়েটি মন কেন তোকে জ্বলিয়ে দেব জানিস তো। আমি আপনার মন সাগরে যদি আগুনও থাকে আমি তাতেও ঝাঁপ দিতে রাজি। মেয়েটি ফালতু পোলা। এটা বলে স্কুটিতে চাপতেই আমি ছুটে গেলাম ওই মাইয়ার কাছে। আমি এবার বাম হাতের ব্রেকটা চেপে ধরে। আমি সরি, আমার ওভাবে রিয়েক্ট করাটা ঠিক হয়নি। মেয়েটি হাত সরান স্কুটি থেকে। আপনাদের মতো ফালতু পোলাদের সাথে কথা বলে আমি নষ্ট করতে চাই না, আমাকে যেতে দিন। আমি আপনি না হয় চলে যাবেন, বাট আমার হার্টবিট তো এখনই অফ হয়ে যাবে আমার। মেয়েটি কেন? আমি আপনাকে দেখার পরই যেন আমি কেমন একটা আরেক নতুন অক্সিজেনের সন্ধান পেয়েছি। সেই অক্সিজেন না পেলে আমি তো পুরাই মারা যাব, আর সেই অক্সিজেন হলো আপনি। মেয়েটার হাতে আমি হালকা টাচ করে। মেয়েটি উফ সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। সাথে সাথে মেয়েটি আমাকে যেতে দিন। আমি ওকে দেব, বাট আমার অক্সিজেন পাওয়ার একটা রাস্তা করে দেন। মেয়েটা রাগ কমিয়ে মুখে হাত দিয়ে একটু মুচকি হেসে
মেয়েটি হাহাহা পাগল নাকি? আমি এতক্ষণ ছিলাম না, তবে আপনাকে দেখার পরই আপনার গড়া রূপকথার রাজ্যেতে প্রবেশ করে আমি পাগল হয়ে গেছি। মেয়েটি হাহাহা, আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন। আমি এগুলা আপনার কথা মনে হয়, এগুলা তো আমার মনের একটা ফিলিংস। মেয়েটি হাহাহা, তাই? আমি জি। সাইড থেকে সেলিম। সেলিম ফিলিংস না ছাই, সব ফ্ল্যাট করার ধান্দা। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। সেলিম এটা বলতেই আমি ওর দিকে একটা রাগী লুক দিলাম, আর একটা ইটের দিকে তাকিয়ে, দেখেছ তো, একবারে ফাটিয়ে দেব তোমার মাথা, চুপ শালা। মেয়েটা শোনার সাথে সাথে, মেয়েটি ও কি বলছে? আমি আরে রে রে রে, না 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 না, আমি তো ওকে চিনিই না। পাগল ছাগল মানুষ কথা বলতে পারে না, দেখছেন না কেমন তখন ছাগলের মতো ম্যা ম্যা করছিল। এটা শুনে সেলিম রেগে গিয়ে সোজা আমার কাছে এসে, সেলিম ভাই এভাবে আর ফ্লার্ট করিস না, অলরেডি তোর 3টা গফ আছে, আর কটা বানাবি? হায় আল্লাহ, 3টা? যার কপালে একটাও গফ আজ পর্যন্ত জুটেনি তার কপালে 3টা। ভাই গফ জুটে নাই তো কি হয়েছে, এই মেয়ের কাছে এখনই একটা। মেয়েটা ঠাসস। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 3। এটা শুনে সেলিম রেগে গিয়ে সোজা আমার কাছে এসে, সেলিম ভাই এভাবে আর ফ্লার্ট করিস না, অলরেডি তোর 3টা গফ আছে, আর কটা বানাবি? হায় আল্লাহ, 3টা? যার কপালে একটাও গফ আজ পর্যন্ত জুটেনি তার কপালে 3টা। ভাই গফ জুটে নাই তো কি হয়েছে, এই মেয়ের কাছে এখনই একটা। মেয়েটা ঠাসস। মেয়েটা ফ্ল্যাটিংবাজ। ছি ফালতু। এটা বলেই মেয়েটা চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি আর সেলিম হাসছে আমাকে দেখে। আমি এবার আমার পাশে পড়ে থাকা ইটটা তুলে, আমি তোকে আজ আমি মেরাই ফেলবো দেখ। সেলিম ভয়ে দৌড় দিল। আমি চিৎকার করে, আমি আসিস শীতলের দোকানে, তোকে আমি হালাল করব রে ইবলিশ। শালা একটাও গফ বানাতে দেয় না। পিলিং চ্যাড। পরের দিন কলেজে গেলাম, ক্লাসরুমে ঢুকতেই তো আমি পুরাই সারপ্রাইজ, শালা ওই মেয়ে এখানে কি করে? আমি তো পুরাই ফাইসা গেছি রে। এর আগে আমি কখনো ওই মাইয়ারে দেখিনি। আরে ভাই, এই ক্লাসরুমটার কোনদিকে কি থাকে আজ পর্যন্ত সেটা জেনে উঠতে পারিনি, কারণ আমি হলাম কি লাস্ট বেঞ্চের ফার্স্ট স্টুডেন্ট। এ ভাই, মেয়েটা তো আমার দিকেই তাকাচ্ছে। আমি মুখ লুকানোর চেষ্টা করলাম, মেয়েটা খুব রাগী লুক দিচ্ছে আমায়। ওহ, তার মানে মেয়েটা আমাদের ক্লাসেরই স্টুডেন্ট। মেয়েটা এবার হেসে হেসে আমার দিকে আসছে। আমার মনে এখন একটা জিনিসই চোখ ভাসছে রে, আমি ফাইসা গেছি রে, মাফ কইরা দেন, মাফ কইরা দেন। মেয়েটা কাছে এসে আমার দাঁড়াতেই আমি মাথা নিচু করে মুখ লুকিয়ে হাত বাড়িয়ে, আমি নাইম। আবারও মেয়েটা আমার গালে একটা 440 ভোল্টের ছ্যাঁকা দিল। আমি এবার প্রচুর রেগে গেলাম, সাথে সাথে ওই মেয়েটাকে আমার কোলে বসিয়ে আমি ওর বুকে মাথা রেখে খুব জোরে চেপে ধরে আছি। ভাইরে, পুরাই জোস একটা মুমেন্ট। আহ কি সুখ! কাল থেকে যে আগুল জ্বলছিল এই মনে সব নিভে গেল। আমি মেয়েটার বুকের মাঝেই একটা দীর্ঘশ্বাস ফেলে, আমি এই অক্সিজেনটাকে পার্মানেন্ট হিসাবে পেতে চাই। সারা ক্লাসরুমের পোলাপাইন আমাদের দিকে দেখছে। মেয়েটা এবার আমাকে জোর করে ছাড়িয়ে রেগে কান্না করতে করতে ক্লাসরুমের বাইরে চলে গেল। আমি একটু খোঁজ নিতেই জানতে পারলাম মেয়েটার নাম নাইমা, আর যেমন দেখতে তেমন পড়াশোনাতেও খুব ভালো। তবে বেশি কারোর সাথে কথা বলে না, যাকে বলে ভাবো আলী। তবে মেয়েটার মধ্যে একটা আলাদা মায়া আছে। ও যখন আমার দিকে তাকিয়েছিল আমি ওর 2 চোখের মায়াতে হারিয়ে গিয়ে কিছুক্ষণ ওকে নিয়ে আমার কল্পনার দেশে পাড়ি দিয়েছিলাম। আমি এখন ক্যান্টিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন গুতাচ্ছি, ঠিক তখনই নাইমা পিছন থেকে এসে আমায় মন মতো আমার পিঠে কিল ঘুষি দিয়ে রাগী লুক দিয়ে জিভ বের করে একটা আঙুল দেখিয়ে, নাইমা, তোর গলা আমি কেটে ফেলবো, এটা বলে চলে যাচ্ছে। আমি সাথে সাথে আমার দুচোখে হাত দিয়ে চিৎকার করে, আমি আসেন এখনই। আমি চোখ বন্ধ করলাম,
তবে একটা কথা, আমায় মারার আগে আমার শেষ ইচ্ছা থাকবে আপনার কিউট ভয়েসে একটা ভালোবাসি কথাটা শোনার। ভাইরে, মেয়েটা রেগে ওর একটা পা তুলে। নাইমা বলছি, এটা দেখেছেন? আমি অনেক সুন্দর জুতা তো, আচ্ছা কাল আপনার জন্য আরেক জোড়া এনে দেব। আর কোনো কথা না বলে চলে গেল, একবারও ফিরেও তাকালো না। উফ, আমার মনটা ঘায়েল করে দিয়ে চলে গেল এই কিছু সময়ের। বুকের বামপাশটা খুব চিনচিন করছে নাইমা এক পলক আমার চোখের সামনে থেকে চলে যাওয়াতে। মনটা চিৎকার করে বলতে চাইছে, নাইম, এই সেই তোর ভালোবাসা, যাকে পাওয়ার জন্য আজ 20টা বছর তোকে সিঙ্গেল রাখছি, অন্য মেয়েদের দিকে যেতে দেইনি। নাইম, তোকে চান্স দিলাম এই মেয়েরে তোর মনে একটা কোঠরে তুলে রাখার। পারিস তো তোর ভালোবাসা এই মনের কোঠরে রাখো। কলেজ থেকে এবার বাসায় চলে এলাম, সোজা আমার রুমে গিয়ে আমি বিছনায় উঠে গেলাম। ভাইরে, শুধুই ওই মেয়েটার কথা মনে পড়ছে, মানে নাইমার। নাইমা আমার কল্পনার জগতে প্রধান চরিত্র হিসাবে এখন প্রাধান্য পাচ্ছে। নাইমার ওই রাগী ভয়েস, তার আমার দিকে তাকানো মায়াবী দৃষ্টি বারেবার ওকে আরো বেশি করে মন পেতে চাইছে। মনটা যেন বারেবার বলে উঠছে, মনেতে খুব ব্যথা হচ্ছে, এই ব্যথার মেডিসিন শুধুমাত্র নাইমার এতটুকু ভয়েস। আমি বালিশে মুখ গুজে নাইমার খেয়ালে হারিয়ে গেলাম। কখন যে আম্মু এসে রুমে আমায় ডাকাডাকি করছে আমি বুঝতেই পারিনি। আম্মু, এই নাইম। আমি চুপ করে আছি। আম্মু, এই নাইম, শুনতে পাচ্ছিস না? আমি এখনো চুপ করে আছি। আম্মু, এই নাইম, কানে কথা যায় না নাকি রে? আমি এখনো চুপ করে আছি। আম্মু, উফ আল্লাহ, এই পোলাটা আমায় পুরাই পাগল করে দেবে। এখন আবার কিসের জন্য রাগ অভিমান করলি শুনি? আমি চুপ করে আছি। আম্মু, কিরে, শুনতে পাচ্ছিস না? এবার আম্মু রেগে আমার কাছে এসে আমাকে নড়িয়ে। আম্মু, এই যে নবাব পুত্র, শুনতে পাচ্ছেন না নাকি? যেমন বাপ তেমন তার পোলা, কই রে? আমি এবার চিংড়ি মাছের মতো তিরিং করে লাফিয়ে। আমি জি আম্মু, বলো বলো। আমার এমন রিয়েক্ট করা দেখে আম্মু কিছুটা ভয় পেয়ে গেল, সাথে সাথে আমার কপালে গালে হাত দিয়ে। আম্মু, কি হয়েছে তোর? শরীর খারাপ নয় তো? কই, জ্বর তো নেই এতটুকুও। আমি কিছু না আম্মু। আম্মু এবার রেগে। আম্মু, কি হয়েছে বল? আম্মুর রাগ দেখানো স্বাভাবিক, কারণ আমি মেডিসিন খাওয়ার ভয়ে আমার কোনো শরীর খারাপ হলে আমি কাউকে জানাই না। আমি আম্মু হাতে হাত রেখে। আমি আম্মু, তুমি থামো তো, আমার কিছুই হয়নি। আমি ঠিক আছি। আম্মু, ঠিক আছি তো, কলেজ থেকে এসে খাবার খাসনি কেন? উফ আল্লাহ, এত কৈফিয়ত। আমি না না, মানে আম্মু তোমায় দেখতে পাইনি তো। আম্মু, দেখতে পাসনি মানে টেবিলে তো খাবার রাখা ছিল, আর আমাকে ডাকতে কি কষ্ট হচ্ছিল নাকি? অন্যদিন তো কলেজ থেকে এসে পুরা বাসাই মাথায় তুলে চিৎকার করে করে। আমি উফ আল্লাহ, চলো। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। ভাইরে, আম্মু আমায় পাগল বানাই দেবে যতক্ষণ না খেতে যাচ্ছি। আমি খাবারের টেবিলে বসলাম, আম্মু খাবার বেড়ে দিল। এবার ভাত যখনই আমার গালে তুলতে যাব তখনই আমাদের বাসার বাঘ আসলো। আরে বাঘ মানে আমার আব্বু। আর আমার কাছে এখন আব্বু বাঘ, কারণ আব্বুর পকেট থেকে আজ 500 টাকা মেরে দিয়েছি। আব্বু চিৎকার করে। আব্বু, নাইমের আম্মু, ওই বাটপারটা কই? আম্মু চিৎকার করে। আম্মু, হয়েছেটা কি বলো তো? আব্বু, হয়েছেটা কি মানে? জানো, আজ আমার পকেট থেকে 500 টাকা কেটেছে। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 4। খাবারের টেবিলে বসলাম, আম্মু খাবার বেড়ে দিল। এবার ভাত যখনই আমার গালে তুলতে যাব, তখনই আমাদের বাসার বাঘ আসলো। আরে বাঘ মানে আমার আব্বু। আর আমার কাছে এখন আব্বু বাঘ, কারণ আব্বুর পকেট থেকে আজ 500 টাকা মেরে দিয়েছি। আব্বু চিৎকার করে। আব্বু, নাইমের আম্মু, ওই বাটপারটা কই? আম্মু চিৎকার করে। আম্মু, হয়েছেটা কি বলো তো? আব্বু, হয়েছেটা কি মানে? জানো, আজ আমার পকেট থেকে 500 টাকা কেটেছে। আমি মাথা নিচু করে বসে আছি, কোনো খাবার মুখে না তুলে। আম্মু সাথে সাথে। আম্মু, এই নাইম, তুই টাকা নিয়েছিস?
ভাইরে আব্বু মনে হয় এতক্ষণ আমার দিকে খেয়াল করেনি, এবার আমার দিকে খেয়াল করতেই আব্বু তেরে আমার দিকে আসছে। হায় আল্লাহ, আজ আর ভাত খাওয়া লাগবে না, জুতার বাড়ি খেয়েই হয়তো আজ মন প্রাণ সবটা ভরে যাবে রে। আব্বু এই যে বাটপার, চোর, আমার টাকা কোথায়? ভাইরে আব্বুর জুতার বাড়ি থেকে বাঁচার উপায় বার করা লাগবে, নয়তো আমার পিঠের ছাল তুলে উনি চামড়ার জুতা বানাবেন। আইডিয়া! আমি কিসের টাকা আব্বু? আমি এমন করে বললাম যেন আমি কিছুই জানি না, ভাজা মাছটাও উল্টে খেতে পারি না, হি হি হি। আব্বু আরো রেগে গিয়ে, আব্বু কিসের টাকা মানে? আমি জি আব্বু কিসের টাকা বলো তো? আব্বু এই যে নাইমের আম্মু, দেখেছো তোমার পোলার কথা কি? হ্যাঁ, আমার বাসাতেই এত বড় একটা চোর আছে, তাহলে কি আর আমার বাসায় কোনো চোর আসে? আম্মু আব্বুর দিকে আঙুল তুলে, আম্মু এই তোমায় আরেকবার বলে দিচ্ছি, এটাই লাস্ট বার, আমার পোলারে চোর বলবে না। আব্বু কি করবে? হ্যাঁ কি করবে বলো তো তুমি? তোমার জন্য আজ পোলাটা এত আশকারা পেয়েছে। ভাইরে শুরু হয়ে গেল আব্বু আম্মুর ঝগড়া। আমি বাম হাতটা গালে রেখে একবার আম্মুর দিকে আর একবার আব্বুর দিকে তাকাচ্ছি। আমি তো জানি আমি কে। আমি সবটা সামলে নেব, না পারলে তো আম্মু আছে। আমার আম্মুর সর্বদা জয় হয়, আজও এই যুদ্ধেও হবে। পৃথিবীতে এমন পুরুষ হয়তো খুবই কম আছে যারা কোনো মেয়ে মানুষের সাথে ঝগড়ায় পাল্লা দিয়ে জিততে পেরেছে। আম্মু এবার আমার মাথায় হাত বুলিয়ে, আম্মু দেখেছো পোলাটার অবস্থা কি? ওকে দেখে কি বোঝা যায় ও টাকা চুরি করবে? আব্বু হ্যাঁ তাই তো, আমার মতো বাপ বলে ওকে এখনো খাওয়াচ্ছি, অন্য কেউ হলে কবে বাসা থেকে দূর করে দিত। আম্মু আরো রেগে, আম্মু এই বেশি বকো না তো, জানো তো তোমায় বিয়েটা করাই ভুল হয়েছে আমার। আব্বু সেদিন যদি এই ভুলটা তুমি না করতে আজও আমি এমন অশান্তিতে থাকতাম না। আম্মু এহহ এসেছে রেকে? আমায় যখন দেখতে গিয়েছিলে তখন কি বলেছিলে বলো তো, আপনাকে আমি রানী রাখব? আব্বু রেখেছি তো, তোমার কখনো ভাত কাপড়ের অভাব দিয়েছি কি? আম্মু ছাই ছাই, ওগুলো তো কাজের বুয়াকেও দেয় যেমনটা আমায় দিচ্ছ। হি 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 হি। আব্বু আমার দিকে কটাক্ষ নজরে তাকাতেই ভাইরে আমার বুকটা ধড়াস করে উঠল। দেখি আব্বু রেগে। আব্বু এই ঝগড়া যত মূল কারণ হলো নাইম তুই, দেখিস একদিন সব ছেড়ে চলে যাব, থাকিস খুব তুই আর তোর কদর করা আম্মুকে নিয়ে। আম্মু চিৎকার করে, আম্মু হ্যাঁ দেখে নিও পারি কিনা। আব্বু আবারও, আব্বু ভাত বেড়ে দাও, খেয়েই বেরিয়ে যাচ্ছি। আম্মু আসো খাওয়াবো বেশ ভালো করে। ভাইরে এখানে আর এক মুহূর্ত থাকা আমার ঠিক নয়। আমি তাই মানে কিছু ভাত মুখে তুলে হাতটা ধুয়ে চুপচাপ রুমে চলে এলাম। আমি এখনো শুনতে পাচ্ছি আব্বু আম্মুর ঝগড়া থামেনি। কিছুক্ষণ পর দেখি সব থেমে গেল। আমার আব্বু আম্মু এমনই, একে অপরের অনেক ভালোবাসে, কিন্তু ওই যে আমার জন্য তাদের ঝগড়া, দেখলেন তো এই ঝগড়া হচ্ছে আবার এই সব মিটিয়ে নেবে। আব্বু আম্মুর অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে কেউ যে একে অপরকে ভালোবাসে সেটা আমি আমার নিজের আব্বু আম্মুকে দেখেই বুঝেছি। তাদের আমি চোখের মণি। খুব আদরের পোলা আমি, তাই আমাকে খুব বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না। একটু বিকাল হতেই আমি রুম থেকে মোবাইল নিয়ে চুপি চুপি বাইরে যাব, ঠিক তখনই আব্বুর ডাক, আল্লাহ গো, যেখানে বাঘের ভয় আর সেখানেই সন্ধ্যা হয়। আব্বু এই নাইম এদিকে শোন। আমি কাছে গিয়ে আমতা আমতা করে, আমি জি আব্বু বলো। আব্বু আমার 500 টাকাটা দিয়ে যান আপনি। আমি হেসে হেসে, আমি বললাম না, আমি কিসের 500 টাকা? আব্বু কটাক্ষ চোখে চুপি চুপি, আব্বু বলছি জুতার বাড়ি খাবি কি, নিয়েছিস তো বল। আমি ভয়ে ভয়ে তবুও হালকা হেসে, আমি বাবা, আমি কখন বললাম আমি টাকা নিইনি, আমি তো নিয়েছি, কিন্তু ওই 500 টাকাটা কিসের টাকা সেটাই তো জিজ্ঞাসা করছি। আব্বু এবার পুরাই রেগে আমার চুলের মুঠি ধরতেই, আমি আব্বু আব্বু মারলে কিন্তু খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি হুহু। আব্বু মানে কি? তোকে মারবো না তো কি পূজা করব নাকি? আমি দেখো আব্বু, আমাকে মারলেই কিন্তু আম্মুর কানে কথাটা চলে যাবে। আব্বু কি কথা? আমি ওই যে পরশুদিন পাশের বাসার আন্টিকে তুমি বারান্দা থেকে চোখ টিপাটিপি করে সিঙ্গেল দিচ্ছিলে। আব্বু এবার আমতা আমতা করে, আব্বু দূর কি যাতা বলিস। যা যা বাবা, কোথায় যাচ্ছিলি যা। ভাইরে এই সময় আব্বুর কাছে ঝাড়ার। আমি আব্বু আমার 1000 টাকা লাগবে। আব্বু ভ্রু কুঁচকে, আব্বু টাকা লাগবে মানে?
আমি লাগবে মানে লাগবে, না দিলে দিতে হবে না, আমি তাহলে যাই আম্মুর কাছে। এটা বলার সাথে সাথে আব্বু টাকা বের করে দিল, আব্বুর মুখে এখন বিষণ্ণতার ছাপ। আব্বু নাইম এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে নিলি, তোর এতটুকু মায়া নেই আমার উপর? আমি হি 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 হি। আমি এবার বাসা থেকে বের হতেই আমি অবাক, আর আমার হার্টবিট বেড়ে গেল। এখানে নাইমা কি করে, তাও আবার আমার বাসার সামনে? হায় আল্লাহ, নাইমা কি আমার বাসার ঠিকানা নিয়ে আমার বাসায় বিচার দিতে আসছে নাকি? আল্লাহ গো, এটা যদি আমার আম্মু জানতে পারে আমায় সবজি কাটা বটি দিয়ে আমায় আস্ত কেটে ফেলবে, কারণ আম্মু আমাকে অনেক বিশ্বাস করে। আমি লুকিয়ে গেলাম নাইমাকে দেখে। হায় আল্লাহ, আমি মাঝে মাঝে নাইমাকে তাকাচ্ছি আর কেমন যেন হারিয়ে যাচ্ছি বারে বারে। হার্টবিটটি বাড়ছে ধীরে ধীরে, জানিনা ওকে দেখে ভয় পেয়ে নাকি ওর একটাবার চোখের সামনে পেয়ে। মেয়েটা আজ একটা নীল ড্রেস পরেছে আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়েছে আর চোখেতে হালকা কাজল। দেখি ফোন বের করে কাকে যেন ফোন দিল আর মিটিমিটি হেসে কথা বলছে। হায়, নাইমার গালে টোল পড়া দেখে আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। ও কাছে যেতে আমাকে অধীর আগ্রহে নাইমা মনে হয়ে আমার স্বাগতম জানাচ্ছে। মনে হচ্ছে আমি আমার পৃথিবীকে আমার সামনে পেয়েছি আজ। দেখলাম নাইমা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। ভাইরে, মনে হচ্ছে আমার মনেতে নাইমা ভালোবাসার তীর মেরে চলে গেল। আমি বুকে হাত দিয়ে ওর যাওয়া দেখছি। মনটা বারেবার কেঁপে উঠছে ওর যাওয়া দেখে, সাথে লোমকূপগুলোও। আবার দেখি স্কুটি থামালো নাইমা কিছু দূর গিয়ে। আমি এবার ছুটে ওর কাছে গিয়েই। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব ৫। দেখলাম নাইমা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। ভাইরে, মনে হচ্ছে আমার মনেতে নাইমা ভালোবাসার তীর মেরে চলে গেল। আমি বুকে হাত দিয়ে ওর যাওয়া দেখছি। মনটা বারেবার কেঁপে উঠছে ওর যাওয়া দেখে, সাথে লোমকূপগুলোও। আবার দেখি স্কুটি থামালো নাইমা কিছু দূর গিয়ে। আমি এবার ছুটে ওর কাছে গিয়েই। আমি হাই, এনি প্রবলেম? এটা বলেই আমি ওর স্কুটির এটা ওটা নাড়াতে লাগলাম। হি হি হি, আমি এমনিতেই অনেক লাজুক প্রকৃতির। একটা কথা বলার চান্স নিলাম আর কি। নাইমা রেগে আমার দিকে তাকিয়ে। নাইমা, এই আপনি এখানে কেন? আমি তো আপনার ছায়া, সো আপনি যেখানে আমিও সেখানে। নাইমা, এই আপনার লজ্জা নেই আমাকে এভাবে ফলো করছেন? নিজের ড্রিমকে ফলো করেন, কাজে দেবে। আমি তো আমার ড্রিমকেই ফলো করতেছি, আর আমার ড্রিম তো আপনাকে পাওয়া। নাইমা, উফ আল্লাহ, সেই এক কথা কেন? এই সরেন। আমি জি সরব তো আগে আপনার মনটা আমার হাতে রাখুন, তারপর আমি সরব। নাইমা, ও হ্যালো, আমার মনটা এতটা সস্তা না যে যে কারোর হাতে তুলে দেব। আমি জানি তো আপনার মনটা অনেক দামি, যে কারোর দেবেন না। ওকে হাতে নাই দেন, তবে আমার এই হৃদয়ের কোঠায় তো দিতে পারেন। মেয়েটা রাগ আর সামলাতে না পেরে নিজেই হালকা হাসি দিয়ে। নাইমা, উফ আল্লাহ, আপনি এমন কেন বলুন তো? আমাকে ফলোই বা করছেন কেন? আমি এমনই। এর আগে তো আপনার থেকে কোনো মায়াবী পরীকে দেখিনি। আপনাকে দেখতেই কেমন জানিনা আমার বুকের ভেতরে বাজা সুর বেরিয়ে এসে আমায় বলল, এত মায়াবী পরীকে ছেড়ে দিলে তুই আর কখনো পাবি না। এখন তুই এটাই ভাবতে পারিস যে তোর কোনো লটারি লেগে গেছে। নাইমা মুখে হাত দিয়ে হাসতে হাসতে। নাইমা, এই বাজে কেন বকেন? আর হ্যাঁ, ফ্ল্যাটিং অফ করেন, আমার ভালো লাগে না এসব। আপনাকে দেখে তো আমার মুখে কোনো ফ্ল্যাটিং, আসলে তো আপনাকে আমি এখনই আমার প্রেমে ফেলতে পারলাম, কিন্তু মজা তো সেখানেই যেখানে আমি আমার মনের কথা শুনিয়ে আপনাকে আমার প্রেমে ফেলতে পারবো। নাইমা ইমসিবেল, আমি কিছুতেই এসব বিশ্বাস করি না। আমিও তাই। তা কেন শুনি? নাইমা, একটা ফুল ততক্ষণই সুন্দর লাগে যতক্ষণ না সে মুচড়ে পড়ছে। আমি হেসে হেসে। আমি জানেন তো, একটা ফুল মুচড়ে পড়ার আগে হাজারো মানুষকে সুগন্ধ দিয়ে যায়, আর যে একবার সেই ফুলের সেই অনুভূতি ভালোবাসা অনুভব করতে পারবে সে কখনো ভুলতে পারবে না। নাইমা একটু হালকা মুচকি হেসে। নাইমা, তাই? নাইমা, আপনার এই হাসিটা আমার খুব প্রিয়, প্লিজ কখনো এই হাসিটা অফ করবেন না। ফুল খুব তখনই সুন্দর দেখায় যখন সে তার পাপড়ি মেলে। আর আপনাকে হাসলে পুরাই ডিভাইন দেখায়। নাইমা আবারও হেসে। নাইমা, তাই নাকি? আমি জি। আর হ্যাঁ, আরেকটা কথা। নাইমা, কি? আপনি কি ক্রিম খান না মাখেন? নাইমা, অবভিয়াসলি।
মাখি কেন বলুন তো? আমি তাহলে আপনি এত কিউট কেমন ভাই কেমনে? নাইমা এবার হো হো হাসা শুরু করে দিল, কিছুক্ষণ পর হাসি থামিয়ে। নাইমা উফ আপনি থামবেন এবার। আমি আপনাকে দেখলে কেমন জানিনা আমার থামতেই ইচ্ছাই করে না। নাইমা তাই। আমি ওই ভাড়া কবে দেবেন শুনি? আজ তো দুদিন হয়ে গেল। উহহ মোট ভাড়া 200 টাকা। নাইমা চারিপাশে তাকিয়ে। নাইমা জি আমাকে বলছেন? আমি জি আপনাকেই? নাইমা কিছুটা ভিড়কে গিয়ে। নাইমা মানে কি? আমার আবার কিসের ভাড়া? আমি ওরে বাটপার। আমার মনেতে যে আজ দুদিন আছো তার ভাড়া কে দেবে শুনি? নাইমা এবার মুখ বাঁকিয়ে। নাইমা বাজে কথা আমি কেন থাকতে যাব? হেসে হেসে। আমি উফ যদি আপনাকে আমার মনটা দেখাতে পারতাম তাহলে বুঝতেন। নাইমা তাই। ভাইরে আমি শুধু ওর দিকেই এখন তাকিয়ে আছি, মনে হচ্ছে ওর রূপ সাগরে ভেসে যায়। ওর দুটো চোখ যতবার পলক ফেলছে তার থেকে দ্বিগুণ বেড়ে আমার হার্টবিট চলছে, যদি একবার এই মায়াবী পরীটা আমার বুকে হাত রাখে তাহলে সব কষ্ট চলে যাবে। আমার ওভাবে তাকানো দেখে। নাইমা ও হ্যালো মিস্টার। আমি ওর কোমরে ধরে ওকে আমার বুকে আনার চেষ্টা করতেই ও আমার বুকের হাত দিল, আর ওর হাত আমার বুকের বাম পাশে পড়তেই কেমন জানিনা একটা শান্তি ফিল করো। আমি নাইমাকে কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে। আমি থ্যাঙ্কস। নাইমাও কেমন যেন হয়ে গেছে ওকে জড়িয়ে ধরতেই ওর হাত পা কাঁপছে আর নাইমাও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওকে ছেড়ে দিতেই আমি তাড়াতাড়ি স্কুটিতে উঠে গেল আর স্টার্ট দিয়েই বেরিয়ে গেল, আর যাওয়ার আগে পিছন ফিরে আমার দিকে প্রথম রাগী লুকে তাকিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় বসে আছি রুমে, কিছু ভালো লাগছে না মোবাইল গুতাতেও দেখি এখন বিরক্ত লাগছে যেটাতে আমি সবসময় এক্সার্ট আমি দেওয়ালে মাথা দেখে উপর দিকে তাকিয়ে তাকিয়ে নাইমার কথা ভেবেই চলেছি যত চাইছি অন্য চিন্তা মাথায় আনতে ততবারই মনে আসছে একটা ছবিই ভেসে আসছে সেটা হলো নাইমার। কখন যে আম্মু আমার পাশে এসে বসে আছে আমি তা এতটুকুও বুঝতে পারিনি। আমি মাঝে মাঝে চুপি চুপি বলেই যাচ্ছি। আমি মানতে চাইছে না রে তোকে ছাড়া এই মনটা। বারে বারে এক কথা বলছি আমি তা আম্মু শুনতে পেয়ে আমাকে নড়িয়ে। আম্মু, এই নাইম কি যা তা বকছিস? সাথে সাথে আমার হুঁশ ফিরে যেতেই আমি আম্মুর দিকে তাকিয়েই মোবাইলটা হাতে নিয়েই টিপাটিপি শুরু করে দিলাম। আমি আম্মুর দিকে আর ঘুরেও তাকালাম না যদি আম্মু আমাকে আবারও জিজ্ঞাসা করে, কি জবাব দেব? আম্মু এই নাইম কি বললাম কানে যায়নি? আমি একটু মেজাজ দেখিয়ে। আমি না যাইনি। তুমি এখানে কি করো শুনি? আমার মেজাজ দেখানোর কারণ যাতে আম্মু আমাকে আর কোনোরকম প্রশ্ন না জিজ্ঞাসা করে। আম্মু একটু চিৎকার করে। আম্মু তা এত মেজাজ দেখানোর কি আছে শুনি? এই মেজাজ সহ্য করার জন্যেই কি তোকে গর্ভে জন্ম দিয়েছিলাম? আমি আম্মুর দিকে হিহিহি করে হেসে আম্মুকে জড়িয়ে ধরলাম, জানি এমন কথা তখনই বলে যখন আম্মু একটু মনে কষ্ট পাই আমার জন্য। আমি জড়িয়ে ধরতেই। আম্মু এই আমাকে একদম ধরবি না। আমি কেন? তুমি তো আমার সুইট আম্মু তোমায় ছাড়া কাকে ধরব শুনি? আম্মু না আমি তোর আম্মু না। আমি উফ্ফ আল্লাহ মাফ করো আমায়, আমি আর কখনো রাগ দেখাবো না। আম্মু হ্যাঁ হ্যাঁ এখনই এত মেজাজ দেখাচ্ছিস যখন বউ নিয়ে আসবি তখন এই বৃদ্ধ আম্মু আব্বুটাকে আরো মেজাজ দেখাবি জানি তো। সারাক্ষণ তোর আব্বুর সহ্য করি, এখন আবার তোরও সহ্য করতে হচ্ছে, ভাবতাম বাপের মতো পোলাটা হবে না কিন্তু না হয় রক্ত কথা বলে তো। আমি আর থাকবো নারী বাসায় আমি আজই চলে যাব। আমি হেসে হেসে। আমি আহা আম্মু এখন তো সন্ধ্যাকাল আমি বাস স্টপে দিয়ে আসব। আম্মু শুনে রেগে গেল। আম্মু তা কেন বলবি না হারামজাদা, দেখবো আমি চলে গেলে কেউ প্রতিদিন রান্না করে খাওয়ায়। আমি কেন আব্বুর আবার একটা বিয়ে দেব? এটা শোনা মাত্রই আমার কানে হাত দিয়ে। আম্মু খুব ফাজিল হয়েছিস তাই না? আমি আহা হা আম্মু ছাড়ো তো, লাগছে তো খুব। আম্মু না ছাড়বো না। ওই বুড়োটা তো আমাকে ভালোবাসলই না আর তুই তো আমার গর্ভের সন্তান তুইও আমার সাথে এমন করলি। শালা আমি শুনি না অনেকেই তার আম্মুর কাছে এই ডায়লগটা রোজ শোনে। অবশ্য আমি তো দিনে অনেকবার। আমি আম্মুর খুব জোরে জড়িয়ে ধরে। আমি আম্মু আমি তোমায় অনেক ভালোবাসি হয়েছে খুশি এবার। আপনাদের জন্য এত কষ্ট করি গল্প লিখি, আর আপনারা 2 মিনিট সময় নিয়ে লাইক আর কমেন্ট করতে পারেন না,
এই পর্বে যদি 300+ লাইক কমেন্ট না আসে আমি নেক্সট পর্ব আপলোড করব না। আম্মু দেখি এখন খুশি হয়ে আমার কপালে একটা চুমু এঁকে আমার কপালে হাত দিয়ে। আম্মু তুই ছাড়া আমাদের দুজনের কে আছে বল? তুই এভাবে কথা বললে তোর আব্বু আমি খুব কষ্ট পাই রে। জানিস তো রোজ তোর জন্য একটাই চিন্তা হয়, তুই এখন এমন করছিস, না করিস পড়াশোনা, না করিস কোনো একটা জবের খোঁজ, তোর ভবিষ্যৎ কি হবে? সাথে সাথে আব্বু কোথা থেকে হাজির হয়ে। আব্বু, ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 6। আমি আম্মুর খুব জোরে জড়িয়ে ধরে। আম্মু আমি তোমায় অনেক ভালোবাসি, হয়েছে খুশি এবার? আম্মু দেখি এখন খুশি হয়ে আমার কপালে একটা চুমু এঁকে আমার কপালে হাত দিয়ে। আম্মু তুই ছাড়া আমাদের দুজনের কে আছে বল? তুই এভাবে কথা বললে তোর আব্বু আমি খুব কষ্ট পাই রে। জানিস তো রোজ তোর জন্য একটাই চিন্তা হয়, তুই এখন এমন করছিস, না করিস পড়াশোনা, না করিস কোনো একটা জবের খোঁজ, তোর ভবিষ্যৎ কি হবে? সাথে সাথে আব্বু কোথা থেকে হাজির হয়ে। আব্বু তোমার পোলা একটা আস্ত বাদর হবে। আর আম্মু সাথে সাথে, আম্মু এই তুমি আমাদের মাঝে কেন আসছো বলো তো? আব্বু কেন, মানে পোলাটা কি তোমার একার নাকি? আম্মু জি আমার একার। এই নিয়ে চিৎকার চেঁচামেচি আবার শুরু হয়ে গেল। একসময় আমি বিরক্ত হয়ে চিৎকার করে। আমি চুপ। আম্মু থেমে গেল। আমি রাগ দেখিয়ে, আমি এখনই যে যার রুমে যাও, যার যদি তোমরা দুজনে আবার ঝগড়া শুরু করছো আমি কিন্তু আজই এই বাসা ছেড়ে কলেজের হোস্টেলে চলে যাব। আব্বু আমার রাগ দেখে যে যার মতো চলে গেল। সারা দিনের মাথায় সারাক্ষণ শুধু ঝগড়া, কার ভালো লাগে বলুন তো? রাতে ডিনার করে ঘুমাবার আগে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম, জানি ভাই কেউ মেসেজ করার নেই, আর এদিকে শত শত নোটিফিকেশন। একটু নিউজ ফিডে ঘুরছি, হঠাৎ অ্যাড ফ্রেন্ডলিস্টের প্রথমেই একজন নাইমা নামে মেয়েকে পেলাম। প্রোফাইলে যেতেই দেখি, ধুর ব্যাংক প্রোফাইল লক, শালা আমি একটা কথা ভেবে পাই না যে, সব মেয়েরা প্রোফাইল লক দিয়ে রাখে, তারা কি বাসায় লুঙ্গি পরে নাকি? তবুও মন তো আর মানতে চাইছে না, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েই দিলাম। কিছুক্ষণ পর টুং করে একটা নোটিফিকেশন এলো, নাইমা ইসলাম অ্যাকসেপ্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। এবার ওর আইডিতে ঢুকলাম, বেশি কিছু পোস্ট নেই, তাই মেসেজ করতেও ভয় লাগছে, এই কারণেই কোনো মেয়ে কোনোদিন আমাকে রিপ্লাই দেয়নি। তবুও বুকের পাঁজর মজবুত করে একটা মেসেজ সেন্ড করেই দিলাম। আমি ওই ময়দা সুন্দরী, প্রোফাইল দেখে ক্রাশ খাইছি, দেন এবার কিছু টাকা। মেয়েটা সাথে সাথে, মেয়েটা ও হ্যালো ময়দা সুন্দরী মানে, আর টাকা কিসের শুনি? আমি ময়দা মানে মেকআপ আপনি জানেন না, আর টাকা কিসের মানে ক্রাশ খাইছি রে। মেয়েটা ওই শোনেন মেকআপ মানে মেকআপ, আর আমি কি ক্রাশ খাইতে বলছি নাকি? আমি জি বলেন নাই, তবুও কি করব বলেন, আপনি তো প্রোফাইল এত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন যে কেউ ক্রাশ খাবে তো। মেয়েটা ওই আমাকে চেনেন? আমি জি চিনি। মেয়েটা তা কিভাবে শুনি? আমি আপনার ফ্রেন্ডলিস্ট হাইড আছে, আপনার লাস্ট পোস্টে 233টা লাইক আসছে, তাতে লাভ রিয়েক্ট 108টা, লাইক রিয়েক্ট 110টা, আর ওয়াও রিয়েক্ট 15টা। মেয়েটা হাহাহা, আপনি দেখছি তো পাহারাদারের মতো কাজ করা আরম্ভ করেছেন। আমি কারোর মনের পাহারাদার হয়ে চেয়েছি কিন্তু পারি নাই। মেয়েটা কেন? আমি কারণ তাকে এখনো তো দেখার সুযোগই হয়নি। মেয়েটা আহা খুব কষ্ট বলেন? আমি জি, তবে একবার আর কিউট মায়াবী মুখটার দেখে পেলে হয়তো এই মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। মেয়েটা হাহাহাহা, তাকে সেই মেয়ে? আমি সে কোনো মেয়ে নই, সে আমার কল্পনা রাজ্যের একমাত্র পরী, যাকে রানী বানাতে চাই। মেয়েটা হাহাহা, সত্যি তাকে সেই পরী শুনি? ভাইরে মেয়ে ফাঁসছে, যদি একবার পিক নিতে পারি তো কনফার্ম হয়ে যাব এই সেই নাইমা কিনা। আমি আপনি নিজেই জানেন না? মেয়েটা আমি কিভাবে জানবো আপনার পরীকে? আমি আমার পরী তো সেই, যার সাথে এখন আমি টেক্সট করতেছি। মেয়েটা রেগে গিয়ে কিছু রাগের ইমোজি সেন্ড করল। মেয়েটা, আমি এই যে পরী, এত রেগে যাবেন না, পরীরা তো আবার রেগে গেলে তাদের জাদুকাঠি দিয়ে অভিশাপ দিয়ে দেয়। দেখুন আমার এখনো বিয়ে হয়নি, আমার স্বপ্ন বিয়ে করে এক গন্ডা বেবির আব্বু হব, প্লিজ আমার অভিশাপ দিয়েন না প্লিজ প্লিজ। সাথে সাথে মেয়েটা ওই আপনি এমন কেন? আমি কেমন শুনি? মেয়েটা এত রসিক এবং মজাদার।
আমি সেটা জানতে পারলেন যদি একবার মনে উকি মেরে দেখতেন তাহলে বুঝি আপনার নামটাও শুনতে পেতেন। মেয়েটা হাহাহা তাই। আমি জি। তা কি করেন, মানে জব না স্টাডি? মেয়েটা জি স্টাডি আপনি? আমি তো টোটো চালাই, আর আপনাকে রোজ খুঁজে বেড়াই চারিদিকে। বাট আজ আপনাকে পেলাম, অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে। মেয়েটা হাহাহা এই আপনি এত কথা কই শিখছেন বলেন তো? আমি কেন টিউশন নেবেন নাকি? চলে আসেন আমার কাছে। মেয়েটা নাহ লাগবে না, আরে বলেন তো কই শিখছেন এত কথা? আমি ধুর কি যে বলেন না, আপনার মতো এত কিউট আর সুন্দরী মেয়ের সাথে কথা বলতে কি কথা শেখা লাগে নাকি? মেয়েটা তাই। আমি জি, তা আমি কি এখন দেখতে পাবো পরীটাকে? মেয়েটা কিছুক্ষণ পর রিপ্লাই দিল। মেয়েটা ভেবে দেখতে পারি। আমি এই বেশি ভাবলে কিন্তু আমি আপনাকে আপনার ভাবনার রাজ্যে জুড়ে রাজত্ব করব। মেয়েটা হিহিহি এত সহজ নয়। আমি দেখা যাক আগে তো পিক দেন। কিছুক্ষণ পর একটা পিক দিল, তা দেখেই আমি পুরাই ফিদা আরে এত সেই নাইমা যাকে আমি ভালোবাসি হায় আল্লাহ। আমাকে হয়তো চিনতে পারেনি নয়তো আমায় রিপ্লাই দিত না। আমার প্রোফাইলে কোনো আমার পিক দেওয়া নেই। আমি পিকটা স্লাইড করে রিপ্লাই দিলাম। আমি ঠোঁটে তিল, গালে টোল, গজ দাঁত পুরাই তুমি ডিভাইন। সাথে সাথে নাইমা। নাইমা এই কথাটা আমি যেন কোথায় শুনছি? এই আপনার একটা পিক দেন তো। মাইরালা এবার কি হবে? আমি পিক তো আমার ফোনে নাই। নাইমা কেন? আমি তো বাটন ফোন ইউজ করি। নাইমা এখন আর বাটন ফোন দিয়ে কেউ ফেবু করে না, সো আপনার একটা পিক দেন। না দিলে কিন্তু আমি ব্লক করে দিব। হায় আল্লাহ ব্লক শব্দটা দেখা মাত্রই আমার বুকে কেমন একটা চিনচিন শুরু করে দিল। আমি ভয়ে ভয়ে আমার একটা পিক সেন্ড করলাম মেসেঞ্জারে, আর ও সিন করলো কিনা আমি একচোখ খুলে মাঝে মাঝে দেখছি। আমার এখন বুকের ভেতরে কি রকম যে ধূপধাপ শুরু হয়েছে সেটা আমি ছাড়া কেউ জানে না, কি যে রিয়েকশন আসবে সেটা আল্লাহই জানে। দেখি সিন করার পরই। নাইমা জি আমি তো প্রথমেই বুঝলাম তোর নাম দেখে। আমি কি বুঝেছিলেন শুনি? আমি ভয়ে। নাইমা তুই একটা কুত্তা হারামি ফাজিল ঠকবাজ। আমি মানে? নাইমা তুই একটা ফ্ল্যাটিংবাজ, এভাবে মেয়েদের মেসেজ করে বেরাস। আমি এই না 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 আমি তো আপনাকেই মেসেজ করছিলাম। নাইমা এতক্ষণ তো আমার এটা আইডি বলে জানতিস না তাহলে কেন মেসেজ করছিলি শুনি? কাল একবারে কলেজে আসিস তোকে দেখতে পেলে আমি তোর হাত দুটো কেটে নেব দেখব কিভাবে তুই মেসেঞ্জারে টাইপিং করিস। উফ আল্লাহ হে মেয়ে তো ভারী রাগ দেখায়, ওয়েট দেখাচ্ছি মজা। আমি ওই হ্যালো আমি আপনার কে শুনি যে এত আমায় বকা দেবেন? আমি যাকে খুশি মেসেজ করতে পারি। নাইমা যাকে খুশি মানে সবটা চুরি করে এখন বলছিস কই আমি তো চোর না। আমি বুঝলাম না। নাইমা বুঝতেও হবে না, তুই যদি অন্য মেয়েদের মেসেজ কিংবা ফ্লার্টিং করেছিস তো তোকে আমি পুরাই জানে মেরে ফেলব। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন, গ্রুপের নাম এনআর স্টোরি। আমি ইমোজি দিয়ে। আমি মারলে ক্ষতি নাই, জানবো যাকে ভালোবেসেছি তার জন্য শহীদ হতে পেরেছি। নাইমা ওলে বাবালে। আমি হিহিহি। নাইমা নাইম ল্যাবু। যা শালা ল্যাবু মানে কি? ওহ লেবু হবে হয়তো। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব ৭। আমি ইমোজি দিয়ে। আমি মারলে ক্ষতি নাই, জানবো যাকে ভালোবেসেছি তার জন্য শহীদ হতে পেরেছি। নাইমা ওলে বাবালে। আমি হিহিহি। নাইমা নাইম ল্যাবু। যা শালা ল্যাবু মানে কি? ওহ লেবু হবে হয়তো। আমি জি তো কি হয়েছে? নাইমা কি হয়েছে মানে তুমি কি জানো না আমার যে লাগবে? নাইমা হায় আল্লাহ আমি এত রাতে কই পাবো? শালা এখনো গফ হয় নাই এখন থেকেই যদি এত রাতে বাসায় যাওয়া লাগে পড়ে তো আমার ঘুম কেড়ে নেবে। নাইমা লেবু মানে? আমি যাহ বাবা তুমিই তো লেবু চাইছিলে এইমাত্র। নাইমা কুত্তা ওটা লেবু না ল্যাবু। আমি কি হহ ল্যাবু মানে? নাইমা কুত্তা আজ সারারাত ধরে ভাব, আজ আমি ঘুমালাম বাই টাটা,
কাল কলেজ আছে আবার। এটা বলেই অফলাইন হয়ে গেল। আমি ওই মানেটা তো বলে যাও। নাইমা অফলাইন হয়ে যাওয়াতে আমিও ডাটা অফ করে শুয়ে পড়লাম। নাইমার পিকটা আমার চোখের সামনে রেখে বিভিন্ন স্বপ্ন আমার ভাবনা জগতে আসছে নাইমাকে নিয়ে। মনে হচ্ছে নাইমাকে আমার জীবনের একটা চাঁদ, আর সেই চাঁদের আলো পেলে আমি নিজেকে আরো ভাগ্যবান বলে মনে করব। নাইমাই এখন হয়তো আমার আরেকটা জীবন। আমি কি কখনো নাইমাকে বোঝাতে পারবো আমার মনের ভালোবাসা? নাইমা কি সত্যিই আমায় মেনে নেবে? আজ আমি বুঝছি, যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে আর সেই মানুষটা থাকে না পুরাই, সে অন্য আরেকটা জগতে যায়, সেখানে শুধু আর সেই প্রিয় মানুষটা আর সে থাকে এবং স্বপ্নের কুঁড়েঘর আস্তে আস্তে সাজাতে থাকে। বুকের বামপাশে হাত রেখে নাইমা আমায় একবার বলুক, খুব ভালোবাসি তোকে নাইম, তোর ছায়া হয়ে তোর পাশে সারাক্ষণ থাকতে চাই, তোকে ছেড়ে না যাওয়ার ওয়াদা করতে চাই। তোর সাথে সুখের ইট দিয়ে ছোট্ট একটা কুঁড়েঘর বানিয়ে আমাদের একটা ছোট্ট সংসার বসাতে চাই, যে জগতে শুধু আমি আর তুই। সত্যিই স্বপ্ন মানুষকে নতুন করে আবার বাঁচতে শেখায়। যেটা আমায় নতুন করে বাঁচতে শেখাচ্ছে নাইমা। নাইমার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। আমি ঘুমাচ্ছি, সকালের দিকে নাইমা যেন কোথা থেকে এসে আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভীষণ হাসছে, আমি শুনতে পাচ্ছি। আমি কল্পনা ভেবে আবার বেড কভার মুড়ে শুয়ে পড়লাম। নাইমা এবার আমার কাছে এসে, নাইমা এই নাইম নাইম। আমার ঘুম ভেঙে গেল এবার, তবুও আমি চোখ না খুলে রইলাম, ওকে টের পেতেই দিলাম না। নাইমা এই শোনো না। আমি চুপ। নাইমা এবার আমার কপালে ওর গোলাপের পাপড়ির নরম দুটা ঠোঁট দিয়ে আলতো ছোঁয়াতে একটা চুমু এঁকে দিয়ে, নাইমা এই শোনো না গো। এটা বলে আবারও আমার বুকের বাম পাশে হাত দিয়ে আমাকে নড়াতে লাগলো। নাইমা রেগে এবার আমার থেকে দূরে চলে যাবে, ঠিক তখনই আমি নাইমার বাম হাতটা ধরে আমার দিকে টেনে নিলাম। আমি চোখ খুলতেই আমার নিজেকে আর বিশ্বাস হচ্ছে না। আমি স্বপ্ন দেখছি না তো? উফ আল্লাহ, পুরাই জোশ লাগতেছে নাইমাকে। নাইমা আবার নীল শাড়ি পরেছে আজ, যেটা আমার এনিটাইম ফেভারিট কালার। উফ আল্লাহ, পরি তো নয়, পুরাই পরিদের রানী, সব পরিদেরও হার মানাবে। মুখটা মায় মাখা আর চোখ দুটো যেন বিদ্যুৎ। নাইমা আমার দিকে এসে, নাইমা এই এতক্ষণ ওঠোনি কেন? আমি নাইমার গালে হাত দিয়ে, আমি চোখ খুলে ফেললে তো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি জিনিসটা আজ পেতাম না। নাইমা এবার খিলখিল করে হাসলো আর মাথা নিচু করে ওর চুলগুলো ঠিক করে নিয়ে। নাইমা তাই। আমি নাইমার চোখের দিকে তাকিয়েই আছি, আমি কোনো স্বপ্ন তো দেখছি না, নাকি এটাই সত্যি? নাইমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে, আমি এই আমায় একটা কিস করবা? নাইমা কেন? আমি না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। নাইমা না, আমি পারবো না। লজ্জা পেয়ে, আমি এই করো না করো করো না। নাইমা হেসে, নাইমা উফ তুমিও না, আমার বুঝি লজ্জা করে না? এটা বলে ওর দুটো ঠোঁট আমার দিকে বাড়িয়ে দিল আর আমার দুটো ঠোঁট আমি নাইমার দিকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। হঠাৎ কে যেন দেখি আমায় একটা থাপ্পড় মারল আর আমি চিৎকার করে উঠলাম। আমি চোখ খুলতেই ওমা, আমি তো স্বপ্ন দেখছিলাম। হায় হায়, আব্বুকে আমি কিস করতে যাচ্ছিলাম, শালা থাপ্পড় মেরে দিল রে ভাই। আব্বু হারামজাদা। কি লজ্জা কি লজ্জা। আমি আব্বুর দিকে তাকাতে পারছি না, লজ্জা, ইস কি লজ্জা লাগছে রে ভাই। আব্বু রেগে, আব্বু নাইমের আম্মু তোমার পোলা আর ভালো নেই। এটা বলে আব্বু নিজের মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। খুব লজ্জা লাগছে রে। আমি মাথা নিচু করে নিজেই হাসছি খুব। আব্বুর হাতে থাপ্পড়ও গেলাম, আবার এরকম পরিস্থিতিতেও পড়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই আব্বু আমার থেকে মুখ সরিয়ে, আব্বু বুঝলে নাইমের আম্মু? আম্মু জি, বলো। আব্বু নাইমের কোনোরকম প্রবলেম হচ্ছে মনে হয়। আম্মু কি প্রবলেম? আব্বু আজ যখন আমায় তুমি অব্রের রুমে গিয়ে ডেকে দিতে বললে তখন। আমি পুরো কথাটা বলতে না দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ করে 32টা দাঁত বের করে হেসে, আমি হি হি হি। আব্বু বলতে চাইছে আমি তো উঠে গিয়েছিলাম। আব্বু আর কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেল। আমি আব্বুর দিকে তাকাতে পারলাম আর লজ্জায়। আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে কলেজের দিকে এগোলাম। একদিন না কলেজ গেলে আমার আম্মু আমার উপর ক্ষেপে যাবে।
আর যেদিন থেকে নাইমাকে দেখেছি কলেজে সেদিন থেকে মনে হয় যেন কলেজের ক্লাসগুলোর টাইম আর কিছু সময় বাড়িয়ে দেওয়া উচিত। এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছা করে না মেয়েটাকে। মেয়েটা বড়ই যে মায়াবী, চোখের সামনে থাকলে বড়ই যে ভালো লাগে। এবার আমি কলেজে যাওয়ার পথে হাঁটছি, আমার বাসা থেকে কলেজ মাত্র 7 মিনিট। আর রাস্তায় গেলে চারিদিকের পরিবেশটারও মন ভরে একটা আনন্দ নিতে পারবো। ব্যস্ততম রাস্তার কিছু ভিড়ের সমাগম পেরিয়ে যেতে হয়, নানা লোকের সুখ দুঃখের কিছু গল্প শুনে যাই, বেশ ভালো লাগে। হঠাৎ একটা ছেঁড়া কাটা জামার আর একটা হাফ প্যান্ট পরা একটা বৃদ্ধ বয়সের লোক আমার কাছে এসে। লোকটি, বাবু কিছু টাকা দেন না, আজ দুদিন কিছুই খাইনি। আমি ওর দিকে তাকিয়ে দেখতেই দেখি অনেক করুণ অবস্থা লোকটির, চোখ মুখ ঢুকে গেছে। আমি কখনো এইসব মানুষদের ফিরিয়ে দিই না, যা টাকা থাকে তার থেকে আমার সামর্থ্য মতো কিছু দিয়ে সাহায্য করি। ওরাও তো মানুষ। সবার কাছে অনুরোধ, ওদের কেউ ফিরিয়ে দেবেন না। আমি বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে, আমি, কাকা আপনার কি খুব ক্ষুধা লাগছে? লোকটি হাঁপাতে হাঁপাতে, লোকটি, হ্যাঁ বাবু খুব ক্ষুধা লাগছে, কিছু টাকা দেন না, অনুরোধ করছি। রাস্তার ওপাশে একটা ছোট্ট খাবারের দোকান দেখতে পেলাম। ভাবলাম ওখানে গিয়ে পেট ভরে আজ খাইয়ে দিই। বেচারার অনেক কষ্ট। আর আমার কাছে এখন যা টাকা আছে তাতে বিল মিটিয়েও কিছু টাকা বেঁচে যাবে। আমি বৃদ্ধ মানুষটির হাত ধরে রাস্তার ওপাশে গিয়ে ঢুকিয়ে দিলাম। আমি, কাকা আপনি যা খেতে চান খেতে পারেন পেট ভরে। লোকটি, না বাবা আমাকে টাকা দিয়ে দিন, এখানে খেতে তো অনেক টাকা লাগবে। আমি, তাতে কি, আপনার পেট ভরলে আমার মন খুশি। আপনি খান, আমি এখানেই বসে আছি। এটা বলে আমি ওখানেই বসে রইলাম। ওই লোকটাকে খাইয়ে বিল পে করে আমি আবারও 100 টাকা হাতে দিলাম। কারণ এ শহরে এখন এইসব মানুষদের কাছ থেকেও টাকা অবাধ্য মতে কেড়ে নেয়, আর দেওয়া তো দূরের কথা। কখনো কোনো বার্ধক্য কিংবা যে দুবেলা দুমুঠো খেতে পাই না তাকে তার সামনে কখনো ভিখারি বলে অপমান করবেন না, এতে তারা মুখে কিছু না বলতে পারলেও মনে অনেক কষ্ট পাই। আমি ওখান থেকে সোজা কলেজে যাওয়ার জন্য রাস্তায় হাঁটছি, হঠাৎ একটা বিউটি পার্লারের দিকে তাকাতেই, এই ওটা নাইমা মনে হয়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম পুরোপুরি দেখার জন্য। জি পুরাই নাইমা ওটা। আমি বিউটি পার্লারে ঢুকতেই ওদেরই এক বিউটি কুইন আমার কাছে এলো। আরে ভাই, বিউটি কুইন মানে বিউটি পার্লারে যারা থাকে। কখন বিউটি পার্লার যায়নি তাই বলতে পারবো না ওদের কি বলে। বিউটি কুইন ভিতরে আসুন, বলুন কি লাগবে। হেসে হেসে, এই কুইনেরও দেখি গালে টোল, হায় এই শালা গালে টোল দেখলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমি, জি লাগবে তো, এই মন থেকে আপনার ছবিটা মুছে ফেলতে। না পারছি ঘুমাতে, না পারছি অন্য কিছুতে মন দিতে। মেয়েটি হালকা হেসে মাথা নিচু করে। বিউটি কুইন, সরি স্যার, এখানে এমন কিছু করা হয় না। আমি তো এখানে কি জেন্টস ট্যাটু করা হয়? বিউটি কুইন, জি স্যার করা হয়। বলেন আপনার কেমন ট্যাটু করবেন? অনলি হাতে হবে, অন্য কোনো জায়গাতে হবে না। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে, আমি শুধু আপনার নামটা বলেন কেবল ওটাই লিখব। মেয়েটা আমার কথাতে হালকা লজ্জা পেয়ে, বিউটি কুইন, জি স্যার কাজে কাজ রাখুন, নাম জেনে লাভ কি? হেসে হেসে, আমি, ঈশ্বর আপনার হাসিটা ভারী মিষ্টি, কোন লকারে রাখা যায় বলেন তো? অবশেষে মেয়েটা আমার দিকে তাকিয়ে খুলে না হেসে পারল না। বিউটি কুইন, জানি না তো। আমি, ভাবতে হবে। বিউটি কুইন, ওকে ভাবেন। আমি, জি, আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিন, ভেবে কল দিয়ে বলবো। বিউটি কুইন, হিহিহি তাই। আমি, জি। সাথে সাথে নাইমা দেখি হাজির আমাদের সামনে। আমি আমতা আমতা করে ওই বিউটি কুইনকে। আমি বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? বিউটি কুইন হেসে হেস চোখ নামিয়ে। বিউটি কুইন, ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 8। সাথে সাথে নাইমা দেখি হাজির আমাদের সামনে। আমি আমতা আমতা করে ওই বিউটি কুইনকে। আমি বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? বিউটি কুইন হেসে হেস চোখ নামিয়ে। বিউটি কুইন, আপনার জন্য তো সব রেডি, শুধু একবার চেয়ারে চলেন, মেসেজ ফ্রি। হায় আল্লাহ, বাঁচাও আমায়, শালা কুইনের সাথে হালকা ফ্লার্টিং করতে গিয়ে নাইমার কাছে আমি ধরা পড়ে যাবরে। আমি হালকা হেসে, আমি, ওকে চলুন আমি যাচ্ছি।
এবার কুইন আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে। বিউটি কুইন জলদি আসেন কিন্তু। এটা নাইমা নোটিশ করল, ভাইরে ওর চোখ থেকে এখন পুরাই আগুন ঝরবে বলে মনে হচ্ছে। তবুও নিজের রাগ কন্ট্রোল করে। নাইমা আপনি এখানে? আমি ঢোক গিলে। আমি বিউটি পার্লারে তো আমাকে আসতেই হবে কারণ আমার বিউটি যে এখানে। নাইমা আপনার বিউটি মানে ওই যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছিল ওই মেয়ে নাকি? আমি আরে ধুর, কোথায় তুমি আর কোথায় উনি? তুমি হলে পরীদের রানী আর ও কোথায় পরীদের ঝাড়ু মোছা করার জন্যও চান্স পাবে না। হিহিহি ওই মেয়েটাও কিন্তু হেব্বি দেখতে ছিল মাইরি বাট কোনো মেয়ের কাছে ওর যদি নিন্দা করো তোমায় হেব্বি কেলাবে আর যদি কোনো মেয়ের সামনে নিজের বানানো বউ কিংবা আর গোফের প্রশংসা করো হায় খাতির দেখে যা। নাইমা মাথা নিচু করে। নাইমা তাই, তবে কিন্তু আমি মোটেও পরীদের মতো নয়। আমি জানি তো তুমি পরীদের থেকে উপরে বললাম না পরীদের রানী। নাইমা হাহাহা তাই। নাইমা তোমার মতো বিউটি এই পার্লারে যদি আজ না আসতো তাহলে এটা কখনো বিউটি পার্লার হতো না এটা পার্লারই রয়ে যেত। এসব বলতে বলতে আমরা দুজন বেরিয়ে রাস্তায় হাঁটছি। নাইমার মুখে হালকা সূর্যের আলো পড়তেই আমি নাইমার মুখটাকে নিজের রুমাল দিয়ে বেঁধে দিলাম, দেখি নাইমা কিছুই বলল না। আমি রেগে সূর্যের দিকে তাকিয়ে। আমি এই বলেছি না এত রোদ কোনো চাঁদের লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু দিবা ওকে। এবার আমি নাইমার দিকে তাকিয়ে। আমি এই শোনো তুমি এত রোদে বাসার বাইরে বের হয়েছ কেন? তুমি জানো না দিনের আলোতে চাঁদ বাইরে বের হয় না। ভাইরে নাইমা পুরাই ফিদা হয়ে গেছে মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে নাইমা আবারও মাথা নিচু করে আমার পাশাপাশি হাঁটতে লাগলো। নাইমার একটা আঙুল আমার হাতের লাগতেই পুরো শরীরে আলাদা কেমন একটা ঝটকা অনুভব করলাম। আমি আরও নাইমার ক্লোজে গিয়ে ওই ঝটকাটা বারেবার নিতে ট্রাই করাতে নাইমা টের পেয়ে সোজা আমার সামনে কোমরে দুটো হাত রেখে দাঁড়িয়ে গেল। নাইমা এই তোমার প্রবলেম কি? আমি জি কিছু না। নাইমা তাহলে আমার এত ক্লোজে আসছো কেন? আমি না 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 আর যাব না সরি। এটা শুনেই নাইমা মাটিতে একটা লাথি মেরে। নাইমা কুত্তা। কিছুক্ষণ পর নাইমা ওই আমার জবাব কই? আমি জবাব মানে? আমি কি কোনো উকিল নাকি? নাইমা ওরে আল্লারে। এটা বলে আমার গলার কাছে হাত দুটো এনে। নাইমা তোকে না মেরাই ফেলবো এবার। আমি মাথা নিচু করে। আমি মেরে তো কবেই ফেলেছ এই মনে তোমার মায়াবী রূপের ছুরির আঘাত দিয়ে। নাইমা রাগ থামিয়ে হো হো করে হাসা শুরু করে দিল। নাইমা এই তুমি এই সিরিয়াস মুমেন্টে এরকম কথা কেন বলছো বলো তো? আমি কি আর করব বলো? নিজের চোখের সামনে এরকম একটা আস্ত জলজ্যান্ত চাঁদ থাকলে শুধু তার দিকে তাকিয়ে হাসতেই মন চাইবে রাগ করতে নয়। নাইমা এবার আমার গাল টেনে। নাইমা ওলে বাবালে, তাহলে তুমি কি শুনি? আমি একটু মজা করে। আমি তো সেই তারাটা হতে চাই যে তারা চাঁদের পাশে সবসময়ের জন্য থাকে তাকে কখনো ছেড়ে যায় না। সব সুখ দুঃখের তার পাশে থাকে। তুমি আলো দিয়ে আমি আলোকিত হব তুমি আলো না দিলে আমি অন্ধকারেই ঘনিয়ে রব। নাইমা আমার কথাগুলো মন দিয়ে শুনল, এবার মুখ থেকে রুমাল খুলে দিয়ে। নাইমা কাছে আসো। আমি একটু কাছে গিয়ে। নাইমা আরো আসো। আমি না। নাইমা কেন? আমি কাছে গেলে তো তোমার শরীরের টাচ হতে পারে। নাইমা সমস্যা নাই। এবার নিজেই আমার কাছে এসে আমার ডান বাম হাতটা খুব জোরে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে চলতে শুরু করলো আর বলল। নাইমা ইনশাল্লাহ আজ শুরু হলো জীবনের পথ চলা। আমি মানে? নাইমা কিছু না। তোমার মুখেই আমার ভালো লাগা কথাটাও শুনতে চাই। নাইমা আমার মুখের দিকে তাকিয়ে এবং আরো আমার হাতটা চেপে ধরে। আমি বুঝছি না তো কিছুই। নাইমা ফিল করো বুঝে যাবা। আমি ওকে। এবার আমরা কলেজে পৌঁছালাম। আজ নাইমা বাহানা করলো আজ সে ক্লাস করবে না আজ আড্ডা দেবে আমার সাথেও। আমি শুনে অবাক হয়ে গেলাম যে মেয়ে কখনো একটা ক্লাসও মিস করে না আজ সে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য নিজে থেকে বলছে। আমি কোনো প্রশ্ন না করেই। আমি ওকে। এবার আমরা ক্যাম্পাসে গিয়ে বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বুঝতে পারি নাইমা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ও যাতে না পড়ে যায় তার জন্য আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এবং আমার বাম হাত কোমরে ধরে আছি।
প্রায় আধা ঘন্টা পর ওর ঘুম ভাঙতেই আমি বুঝতে পেরে গেলাম, সাথে সাথে আমি আমার হাত সরিয়ে নিলাম নাইমা যাতে বা বুঝতে পারে। তবুও নাইমা কেমন জানি আমার দিকে একটা লুক দিয়ে। নাইমা বিশ্বাস করি, বিশ্বাস আছে, বিশ্বাসের কারণেই আজ পথ চলা শুরু করেছি। বিশ্বাস রেখো আমার প্লিজ। আমি কোনো কথার মানে না বুঝতে পেরে আমি আমার মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে। আমি কি বলছো তুমি? বুঝলাম না তো কিছুই। নাইমা হ্যাঁ একসময় আমি বুঝতাম না তখন তুমি বুঝতা আজ আমি যখন বুঝছি তখন তুমি বুঝতে চাইছো না। সমস্যা নাই। এটা বলে নাইমা চলতে শুরু করলো, আমি নাইমার হাতটা ধরলাম এবং কাছে গিয়ে। আমি এই শোনো না। নাইমা হুম বলো। আমি বলছি রাগ করবে না তো? নাইমা না বলো কি বলবা? আমি থাপ্পড় মারবা না, আমার খুব ভয় করে এসবে। এসব শুনে নাইমাকে খুব খুশি মনে হচ্ছে। নাইমা না মারবো না, বলো কি বলবা? আমি ভয় করে তো? নাইমা উফ বলবা তো, বলো না। আমি এবার আমার একটা হাত বাড়িয়ে। আমাকে তোমার ইংলিশের নোটগুলো দিবে প্লিজ। আমার কথাটা পুরা বলার আগেই নাইমার ওর বাম হাতটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছিল আমার পুরো কথাটা শুনেই ওর বাম হাত পিছিয়ে নিয়ে আমার ঠিলে দিয়ে দুচোখে পানি নিয়ে ছুটে ছুটে চলে গেল। হি 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 আমি শুধু বুঝতে চাইছিলাম নাইমা আমায় ভালোবাসে তো আমার জন্য কোনো ফিল করে তো। আমার কল্পনা রাজ্যের রানী যাকে এখন থেকে আমি একটু একটু করে হৃদমাজারে ওর নামের একটা একটা করে অক্ষর খোদাই করছি। জানি না ওকে সারা জীবন নিজের করে করতে পারবো কিনা তবে আমি চেষ্টাও করব না এটা হয় নাকি? চেষ্টা করলে সব জিনিসই পাওয়া যায় তবে ভালোবাসা এমন একটা জিনিস শত চেষ্টা করলেও কেউ লাভ করে আবারও কেউ হারিয়েও ফেলে। হয়তো পরিস্থিতির চাপে। আমি এবার ছুটে ছুটে নাইমার কাছে গেলাম, নাইমা আমাকে দেখেই হাঁটা শুরু করলো আমি ছুটে আবারও নাইমার পথ আটকে ওকে আটক করলাম আমার সামনে। নাইমা রেগে। নাইমা কি চাই ইংলিশের নোট তো কাল পেয়ে যাবে? এখন রাস্তা ছাড়ো। আমি ইংলিশের নোট তো চাই তবে সেগুলা কিন্তু তোমার মনে আমার জন্য প্রতিটা ফিলিংস নোট করে আনতে হবে কিন্তু। নাইমা আমার মনে তোমার জন্য কেন ফিলিংস থাকবে শুনি? এটা বলেই নাইমা চোখের পানি মুছল আমায় এড়িয়ে। আমি এবার আমার দুটো হাত দিয়ে ওর মুখে হাত দিয়ে মুখ তোলার চেষ্টা করলেও ও মুখ কিছুতেই তুলতে চাইছে না অবশেষে মুখ তুলতেই আমি ওর চোখের দিকে তাকিয়ে। আমি ভালোবাসো? এটা বলার সাথে সাথেই নাইমার চোখে একটু আস্ত সমুদ্র ভেসে উঠল আর সাথে সাথে কান্নার ভাঙা গলায়। নাইমা। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব ৯। অবশেষে মুখ তুলতেই আমি ওর চোখের দিকে তাকিয়ে। আমি ভালোবাসো? এটা বলার সাথে সাথেই নাইমার চোখে একটু আস্ত সমুদ্র ভেসে উঠল আর সাথে সাথে কান্নার ভাঙা গলায়। নাইমা জানি না। আমি ওর গালে হাত দিয়ে চোখে চোখ রেখে। আমি বলতে পারবা আমার চোখের দিকে তাকিয়ে জানি না শব্দটা। নাইমা আমার চোখের দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে। নাইমা জি জানি না। আমি এবার হালকা নাইমার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু হাসি এনে। আমি যদি বলি তুমি আমায় ফিল করো। সাথে সাথে নাইমার চোখে আবার পানি এসে গেল, আর ছলছল করা চোখগুলো আমার সামনে রেখে ঠোঁট কাঁপিয়ে। নাইমা জানি না। আমিও আচ্ছা, যদি বলি আমি তোমায় ফিল করি তাহলে কি আমার ভালোবাসা তোমার বুকে তুলে দিতে পারি? সাথে সাথে নাইমা। নাইমা নাইম মজা করো না, আমাকে একা ছেড়ে দাও। আমি এবার নাইমার বাম হাতটা ধরে মাটিতে হাঁটু মুড়ে বসতেই নাইমা আমার দিকে কেমন অবাক চোখে তাকালো। আমি ওর বাম হাতটা আমার কপালে স্পর্শ করতেই আলাদা একটা ফিলিংস ফিল করলাম। বুকের বামপাশটা ধুকধুক করতে শুরু করে দিল। আমি এখন নাইমার চোখের দিকে আর তাকাতে পারছি না জানিনা ভয় নাকি ভালোবাসার টানে। আমি মাথা নিচু করেই। নাইমা আমি জানিনা তুমি আমায় ফিল করো কিনা, তবে আমার প্রতিটা মুহূর্তের ফিল এখন তুমি। যাকে বলতে পারো আমি তোমায় ওয়ান সাইড লাভ করে ফেলেছি আর আমি চাই এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তোমার কথা মনে আসলেই কেমন যেন একটা মুখে আমার হালকা হাসি আসে আজ যে আমি এইভাবে হেসে কথাটা বলছি এটার কারণও তুমি। তুমি যে হাসো সেটা দেখলে আমার সারাটা দিন আর কিছু তোমার কাছে আশা করে না, আর যদিও বা করে শুধুমাত্র তোমার একটু দেওয়া ভালোবাসা। আমি তোমার দায়িত্ব নিতে চাই আমি তোমায় নিজের মতো করে পেতে চাই।
আমি হয়তো পারবো না তোমায় বড় কোনো দামি লাক্সারি গাড়িতে নিয়ে চারিদিকে ঘুরে বেড়াতে, তবে আমার বাইক নিয়ে তোমায় এ শহরের প্রতিটা গলি ঘোরাতে পারবো যদি তুমি আমার কাঁধে তোমার ওই নরম ডানহাতের ছোঁয়া দাও। হয়তো পারবো না খুব দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে, তবে তোমায় রাস্তার পাশে বসা দোকান থেকে বাদাম ভাজা এবং ফুচকা খাওয়াতে পারবো। আমি পারবো না তোমার জন্য কোনো দামি নেকলেস বা ডায়মন্ডের রিং আনতে, তবে আমার পকেটমানি বাঁচিয়ে তোমার জন্য ভালোবেসে এক জোড়া নূপুর এনে তোমার পায়ের পরিয়ে দিতে পারবো, তুমি ভালোবেসে পরে নিও। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র তোমার মুখে ভালোবাসি শব্দটা আর তোমার হালকা স্পর্শ পেতে চাই। ভালোবাসতে গেলে অনেকে তার ভালোবাসার মানুষের উপর বিভিন্ন শর্ত তুলে ধরে, আমি তোমায় সেভাবে পেতে চাই না, আমি তোমায় তোমার মতো করেই পেতে চাই। কি লাভ তোমার উপর নিজের শর্তগুলো চাপিয়ে? ভালোবাসি কথাটা বলার মতো সাহস পাচ্ছি না তোমার চোখের দিকে তাকিয়ে, কারণ আমি একটু লজ্জা পাই এবং খুব ভয় পাই। সো আমি চাই তুমি আমার হাত ধরে আমার জীবনের প্রতিটা সুখ দুঃখ মুমেন্টগুলোর হাল ধরো। এগুলা বলার সাথে সাথেই নিজের অজান্তেই চোখ থেকে টপটপ করে মাটিতে পানি পড়তে থাকলো। নাইমা এবার হাত ছাড়িয়ে নিল। আমি এটা ফিল করতেই আমার মধ্যে কেমন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। হাত টেনে নিল মানে কি তাহলে নাইমা আমায় ফিল করে না? আমার জন্য কি ওর মনে একটুও ভালোবাসা নেই? নাইমা আমার সামনে হাঁটু মুড়ে বসে আমার মাথাটা নিজের হাত দিয়ে তুলে। নাইমা এই উঠে দাঁড়াও। আমি নাইমা কথা মতো উঠে দাঁড়ালাম। ও এবার আমার হাতটা ধরে আমার চোখের দিকে দিকে তাকিয়ে হেসে হেসে। নাইমা ভালোবাসি বলতে এত ভয় লাগে তো আমায় ভালোবেসেছ কেন? আমি মাথা নিচু করে। আমি তোমায় ফিল করতে করতে তোমার জন্য কখন যে এই মনে একটা ভালোবাসার কুঁড়ে ঘর বেঁধে ফেলেছি নিজেও জানি না। নাইমা তাই তাই ওই কুঁড়ে ঘরে আমার একটু জায়গা হবে? হেসে হেসে। আমি শুনেই পুরাই অবাক, তার মানে শুভ্রাও? না না, আমি এটা কি ভাবছি? আমি যদি না তোমার কোনো সমস্যা হয়। নাইমা একভাবে আমার চোখের দিকে তাকিয়ে। নাইমা খুব ভালোবাসি তোমায় নাইম, জানি না তোমার ফাজলামি গুলো কখনো যে আমার মনে এক একটা ভালোবাসার জলছবি হয়ে গেছে বুঝতেই পারছি না। তুমি যখন আমার সাথে ফাজলামি করতে তখন খুব রাগ হয় জানো, তবে কিছুক্ষণ পর সেই ফাজলামিগুলো খুব মিস করি। ওই ফাজলামিগুলোই আমার মাঝে মাঝে একাকী সময়গুলোর সাথী হয়। তাই আমি চাই আমার একাকী সময়গুলোর এখন থেকে সাথী করতে চাই একটা ফাজিল পোলারে যে আমায় হাসাতেও পারবে আর কান্না করাতেও। লাভ ইউ নাইম। আমি নিজের কানকে এখন বিশ্বাস করতে পারছি না। আমি আর একবার বলো। নাইমা আই লাভ ইউ নাইম। আমি সাথে সাথে হাঁটু মুড়ে নাইমার সামনে বসে দ্রুত গতিতে নাইমাকে আমি আমার বুকে টেনে একটা বড় লম্বা শ্বাস ফেলে। আই লাভ ইউ টু নাইমা। আমি ওর কাঁধে মাথা রেখে আছি আর আমি বুঝলাম আমার কাঁধে হালকা পানি পড়ছে। আমি নাইমাকে আমার চোখের সামনে এনে। আমি কি হলো, কান্না করছো কেন? নাইমা ফুপিয়ে ফুপিয়ে। নাইমা এতক্ষণ এতটা হারানোর ভয় ছিল না তোমায়, কিন্তু এখন তোমায় আপন করার পরই আরো কেমন হারানোর ভয়টা ধীরে ধীরে বাড়ছে। আমি নাইমার চোখের দিকে তাকিয়ে ওর চোখ দুটা মুছে। আমি এই পাগলি হারানোর ভয় মনে রেখো না, আজ থেকে এই বুকে শুধু নাইমা নামটাই থাকবে, অন্য কেউ না। এটা বলে আমি নাইমার নাকে নাক রেখে ঘষা দিলাম। আর আমার কথাতে নাইমা একটু খুশি হয়ে। নাইমা কেউ থাকলে তোমায় কিন্তু আমি মেরে ফেলবো। আমি পারবো না, আমি তোমায় কখনো হারাতে, তাই অন্যের নাম পসিবেল না। নাইমা তাই। আবারও নাইমা আমায় খুব জোরে চেপে ধরল। আমি কিছুক্ষণ পর ওকে ছাড়িয়ে নিলাম, বাট ও আমায় ছাড়তেই চাইছিল না। তার জন্য মহারানীর রাগ হইছে। আমি নাইমার পাশে পাশে হাঁটছি আর যতবারই ওর হাত ধরার ট্রাই করছি ততবারই আমার হাতে ও মারছে আর হাত সরিয়ে নিচ্ছে। উফ আল্লাহ, এই মাত্রই গার্লফ্রেন্ড হলো, এখনই এত রাগ জানি না পরে কত হবে। আমি এই শোনো না গো। নাইমা চুপ। আমি বাবু গো। নাইমা এই আমি তোমার বাবু না। আমি আচ্ছা বাবা বাবু না, তুমি তো আমার বেবি নাকি? নাইমা তাও না। আমি আচ্ছা, আমার ভালোবাসা। এবার হুট করেই আমার সামনে দাঁড়িয়ে। নাইমা কিসের ভালোবাসা? ও ভাই কি বলে? আমি কিসের ভালোবাসা মানে? নাইমা জি কিসের ভালোবাসা? যে পোলা আমার জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকতে পারে না সে আবার আমায় ভালোবাসে? ও ভাই কিছুক্ষণ মানে শালা,
টানা 30 মিনিট জড়িয়ে ধরেছিল। সাথে সাথে আমি কান ধরে। আমি আচ্ছা বাবা এখন আসো জড়িয়ে ধরি। নাইমা হ্যাঁ এখন তো জড়িয়ে ধরবেই, তুমি এখানে তো কোনো মেয়ে নেই আর ওখানে তো অনেক মেয়ে তাই তো আমায় জোর করে ছাড়িয়ে দিলে। উফ আল্লাহ গো, কি বিপদে পড়লাম। আমি উফ আমার পাগলিটা বুঝি রাগ করেছে। ওখানে তো অনেক মানুষজন ছিল। আপনাদের জন্য এত কষ্ট করি গল্প লিখি, আর আপনারা 2 মিনিট সময় নিয়ে লাইক আর কমেন্ট করতে পারেন না। এই পর্বে যদি 300+ লাইক কমেন্ট না আসে আমি নেক্সট পর্ব আপলোড করব না। সাথে সাথে নাইমা আমার জামার কলার ধরল, তাও অনেক কষ্ট করে কারণ আমি একটু লম্বা আর নাইমা একটু ছোট। আর তাই আমার পায়ের উপর পা দিয়ে আমার জামার কলার ধরেছে। উফ ভাইরে, লম্বার ছোট মেয়েদের গফ বানানোর একটা আলাদাই মজা। সেই আমার বুকের কাছে সবসময় থাকবে হাঁটার সময়ও আর জড়িয়ে ধরার সময়ও। ভাইরে ভাগ্য লাগে এমন গফ পেতে গেলে। আর হ্যাঁ নাইমা একটু গোলুমোলু টাইপের, হায় ভাইরে এটা তো আমার জন্মগত ভালো লাগা। আমার চাই না কোনো ফিগারওয়ালা, আমার তো শুধু চাই গোলুমোলু টাইপের মেয়ে। গোলুমোলু মেয়েগুলো অতিরিক্ত কিউট হয়। নাইমা এবার রাগী লুক আমার চোখের দিকে ছুড়ে। নাইমা মানুষজন ছিল মানে তুই কি রুমে আমায় ভালোবাসবি নাকি আমাদের ভালোবাসা সবার সামনেই থাকবে? আমি কেন? নাইমা কেন মানে তুই অনেক ফ্ল্যাটিংবাজ, তুই কি মনে করছিস আমি বিউটি পার্লারের ব্যাপারটা জানি না? হায়রে সব শুনে ফেলেছে দেখছি। আমি হিহিহি আমি তো শুধু তোমার একটু মজা করছিলাম আর কি। নাইমা না হার মজা করা যাবে না, তুমি কুত্তা অনেক বড় হারামি, অনেক বড় ফ্ল্যাটিংবাজ চাই আমি চাই সব মেয়েরা জানুক তুই শুধু আমার আর আমি শুধু তোর। যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তোকে আমি কেটে কুচি কুচি করব তোকে। আমি হায় আল্লাহ শেষ পর্যন্ত আমায় একটা মটি মারবে। নাইমা এই মটি মানে এই মটিকেই বিয়ে করতে হবে বুঝেছিস? আমি পারবো না করতে এত প্যারা দিলে। নাইমা প্যারা মানে কি রে তোর, না এই রোগা কঞ্চির মতো শরীরকে মেরে ফাটিয়ে দিব? আমি এত সহজ না। নাইমা দেখাই যাবে। আমি ওকে হাতি। ভাইরে সাথে সাথে আর এক মূর্তি নিয়ে নিল নাইমা। আরে ভাই নাইমা একেবারে খুব মোটা নয়, একটু মোটা আর কি। নাইমা আমার চোখের দিকে তাকিয়ে। নাইমা আমি কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলেই কান্না শুরু করে দিল। হিহিহি এটা হলো রাগের কান্না, যখন মেয়েরা খুব রেগে যায় না আর তার প্রিয় মানুষটার উপর আর কিছু রাগ দেখাতে পারে না তখনই কান্না শুরু করে দেয়। নাইমা এবার আমার পায়ের উপর থেকে নেমে গেল। ও রাগ করে সরিয়ে দাঁড়ালো। আমি হাসতে হাসতে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। আর নাইমা আমার বুকে ও হাত দুটো রেখে। নাইমা ছাড় আমায়, আমি তো হাতি, যা অন্যের কাছে যা। ছাড় বলছি। হিহিহি মেয়েটা খুব রেগে গেছে রে। আমি নাইমার মাথায় একটা কিস করে। আমি ছাড়বো না তো। অনেক কষ্টে তোমায় এই বুকে পেয়েছি, এই বুক থেকে চলে গেলে যে আমার ভালোবাসার বাঁশিতে কোনোরকম সুরই আসবে না। এখনো নাইমা রেগে। নাইমা, ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 10। আমি নাইমার মাথায় একটা কিস করে। আমি ছাড়বো না তো। অনেক কষ্টে তোমায় এই বুকে পেয়েছি, এই বুক থেকে চলে গেলে যে আমার ভালোবাসার বাঁশিতে কোনোরকম সুরই আসবে না। এখনো নাইমা রেগে। নাইমা এসব কথা বলে তুমি কিন্তু আমার মন জয় করতে পারবে না বলে দিলাম। আমি দুষ্টামি করে আরো ওকে কাছে টেনে নিয়ে ওর পিছনে হাত রাখলাম কোমরের উপর। আমি তার দিকে তাকিয়ে এক চোখ মেরে। আমি হিহিহি তবে কি রাগ ভাঙাতে রাতে বাসায় তোমার যাওয়া লাগবে নাকি? সাথে সাথে নাইমা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর হালকা রাগী ভয়েসে। নাইমা মানে? আমি মানে তোমার মন চুরি করতে। নাইমা আমার তো মন চুরি হয়ে গেছে নাইম বাবু। সাথে সাথে আমি চারিদিকে আশ্চর্য হয়ে তাকাচ্ছি যাতে নাইমা একটু হাসে। আমি কই কই কই, এই কে নিয়ে গেলি রে আমার ভালোবাসার মানুষের মন, শালা তোকে যদি একবার পায় না তোর ইঞ্জিনের সব মোবিল বের করে নেব, তখন আমিও দেখব তুই কিভাবে তোর ইঞ্জিন চালাস। সাথে সাথে নাইমা হেসে আমার বুকে কিল ঘুষি মারতে মারতে। নাইমা উফ তুমিও পারো বটে। এবার আমার জামার বোতামে হাত দিয়ে মাথা নিচু করে আছে। আর আমি সামনে দিকে তাকিয়ে আছি।
ওই দূরে কে যেন একজন বাইক নিয়ে আসছে। আরে ভাই, ওটা তো আমার বাসার বাইক। যা শালা, আমাদের বাসার বাইক আবার কে নিয়ে আসবে? ও হবে হয়তো সেলিম আসছে। আমি ভয় পেলাম না, শুধু তাকিয়েই রইলাম। আরও কিছু কাছে আসতেই মাইরালা, ওমাগো এ যে আব্বু। আমি নাইমাকে ছাড়ানোর ট্রাই করলে নাইমা আমাকে ছাড়তে চাইল না। আমার গলার দিয়ে এখন একটু জল নামবে না, মনে হচ্ছে আমি শুধু ঢোক গিলছি। আব্বু সোজা আমাদের পিছনে দাঁড়ালো আর আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে শুধু জুতার দিকে দিকে তাকাচ্ছে। আমি আস্তে আস্তে, আমি এই নাইমা আব্বু। নাইমা আব্বুকে আমি ম্যানেজ করে নেব। আমি এই নাইমা আমার আব্বু। নাইমা উফ, তুমি এখনো তোমার আব্বুকে ভয় পাও? সেদিন না বলছিলে তোমার আব্বু তোমাকে দেখে ভয় পাই? আল্লাহ গো, আমাকে মেরাই ছাড়বে গো। আমি নাইমাকে, আমি এই ছাড়ো আমাদের পিছনে আমার আব্বু। সাথে সাথে নাইমা চমকে গিয়ে আমাকে ছেড়ে আর সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আব্বু আমার দিকে রাগী ষাঁড়ের মতো তাকিয়ে আছে। ভাইরে, চোখগুলা লাল হয়ে গেছে আব্বু এখন। আজ আমার রক্ষা নেই গো আল্লাহ। আব্বু সোজা আমার কাছে এসে, আব্বু তোকে কি এজন্য কলেজে পাঠাই? আমি আব্বুর দিকে তাকিয়ে দেখলাম এবার আব্বু পুরাই রেগে আগুন। আবার এদিকে যদি নাইমার সামনে আমায় জুতার বাড়ি দেয়, পুরাই প্রেস্টিজ পাংচার হয়ে যাবে রে। ওয়েট, একটা আইডিয়া বের করা লাগবে। আইডিয়া আইডিয়া ইয়েস। আমি এবার আব্বুর কাছে মাথা নিচু করে ভদ্রপোলার মতো গেলাম আর পায়ে হাত সালাম করলাম। আব্বু দেখে পুরাই অবাক। কারণ আমি ঈদের নামাজ আর বকরিদের নামাজ ছাড়া খুব একটা সালাম করি না। তার জন্যই আব্বু পুরাই অবাক হয়ে গেল। আমি আব্বুর সামনে মাথা নিচু করে, আমি আব্বু সব দেখে ফেলেছ? আব্বু কটাক্ষ দৃষ্টিতে। আব্বু দেখবার আর কি বাকি আছে শুনি? আমি এবার আব্বুর হাত ধরে, আমি দেখেই যখন ফেলেছ তাহলে আম্মুরে বলো না, তা না হলে তোমায় আর আমায় বাসা থেকে বের করে দেবে। আব্বু চিৎকার করে। আব্বু, হ্যাঁ, তোকে তো বের করে দেওয়াই উচিত। এই আমাকে কেন বের করবে শুনি? আমি আব্বুর সামনে মুচকি হেসে, আমি হিহিহি, তুমি আমারটা জানালে আমিও কিন্তু তোমার ওই পাশের বাসার আন্টির সাথে চোখ মারাটাও বলে দেব। আব্বু এবার রাগ থামিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে, আব্বু দূর, কি যে বলিস না, আমি তো তোর আম্মুর সামনে ভুলেও মুখ খুলব না। আমি হিহিহি, ধন্যবাদ আব্বু। আব্বু, তা একটা কথা জিজ্ঞাসা করব? আমি জি আব্বু। আব্বু, এটা কি আমার হবু বৌমা? আমি মাথা নিচু করে লজ্জা পেয়ে, আমি জি আব্বু, এটাই তোমাদের হবু বৌমা। আমি এবার নাইমার দিকে তাকিয়ে, আমি এই আসো আব্বুরে সালাম করো। নাইমা ছুটে এসে আব্বুকে সালাম করল। আব্বু আমার আর নাইমার সামনেই। আব্বু, বৌমাকে আমার ঠিক পছন্দ হলো না। সাথে সাথে নাইমা রেগে আমাদের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। আমি আব্বুর উপরে রেগে, আমি কই, আমারও তো পাশের বাসার আন্টিকে পছন্দ হয়নি কোনোদিনও, তবুও তো আমি তোমায় কিছু বলিনি। আব্বু উফ, তুই থামবি? সব কথাতেই আমায় কেন জোরাস বলতো? আমি দেখো তো আব্বু, তোমার কথা শুনে আমার হবু বউটা কেমন কষ্ট পেয়ে একাধারে গিয়ে দাঁড়াই আছে। আব্বু, এই তোর বউ মানে? আমি বউ না তো কি? আমি তো ওই নাইমাকেই বিয়ে করব, আর আমি না বিয়ের 1 বছর পরেই তোমাদের একটা নাতনি উপহার দেব। সাথে সাথে আব্বু যেন কেমন একটা পাগল হওয়ার মতো করে হাতের তালি বাজাতে বাজাতে, আব্বু বাহ বাহ, এতদূর এগিয়ে গেছিস তাহলে? তোর লজ্জা করে না আমার সামনে এমন কথা বলতে? আমি হিহিহি, সেদিন তোমার সাথেই একটা মুভি দেখছিলাম না, সেখান থেকেই শিখেছি প্যার করোনা হতো ডরনা কেয়া। আব্বু, তার মানে তোকে পাশে বসিয়ে নিউজি দেখতে হবে এবার, কোনো মুভি নয়। আমি হিহিহি, আব্বু তুমি এখন এখানে কেন? আব্বু, নাহ মানে অফিস যাচ্ছিলাম। যা শালা, এখন বাজে প্রায় 12টা, এখন অফিস না, না ডাল মে কুছ তো কালা হে। আমি আব্বু, তোমার বুঝি 12টায় অফিস? ওয়েট, আম্মুরে কল দিয়ে জিজ্ঞাসা করি তো, তোমার কবে থেকে শিফট চেঞ্জ হলো? আব্বু, এই না না না, আমার বাপ কেন আমায় বাঘিনীর মুখে ঠেলছিস হুম? আমি 100 বার ঠেলবো, তুমি আমার আম্মুকে এভাবে ধোকা দেবে কেন? আব্বু দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এটা বলেই আব্বু বাইক নিয়ে বেরিয়ে গেল সাথে সাথে, কারণ আব্বু আমার সাথে কখনোই পারে কথাতে। আমি এবার নাইমার কাছে যেতেই নাইমা আমার থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আমি নাইমার হাতটা ধরে আমার দিকে টানতে চাইলেও ও আর ফিরে তাকাচ্ছে না।
আমি নিরুপায় হয়ে নাইমার সামনে গিয়ে, আমি এই কি হলো? নাইমা কি হলো মানে তোমার আব্বুর তো আমায় পছন্দ না। সো আমার সাথে কোনোরকম আর যোগাযোগ করার ট্রাই করবা না। আমি দূর আব্বু তো মজা করে বলেছে। আর হ্যাঁ অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচে বলো আর আমি তো তোমায় ভালোবাসি এই মন কোটরে রেখে যত্ন করার ওয়াদা করেছি, তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? নাইমা কেন হসপিটালে যাবা এবার থেকে? আমি ঠিক ঠিক ঠিক, আমার তো মনেই ছিল ওখানেও মেয়ে থাকে, ওদের দেখেই একটু অক্সিজেন নিয়ে নেব। ভাইরে নাইমা আরো রেগে আগুন হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি কারণ ও ওর একটা হাতের আঙুল দিয়ে আর একটা হাতের আঙুলগুলো জোরে জোরে ঘষছে। নাইমা যা পারো করো আমায় কেন জানাচ্ছ শুনি? আমি তোমায় যে খুব ভালোবাসি তাই। নাইমা ভালোবাসলে অন্য মেয়ের নাম মুখেই আনতা না। আমি তো মেয়ের নাম আনি নাই শুধু বলছি মেয়ে। নাইমা ভালো, যাও এখন আমার ভালো লাগতেছে না। আমি ওকে। এটা বলে আমি কিছু দূরে আসতেই নাইমা ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে রেগে হাঁপাতে হাঁপাতে। নাইমা ওই কুত্তা। আমি কি? নাইমা তুই চলে এলি কেন ওখান থেকে? তুমিই তো আসতে বললে। নাইমা কুত্তা আমি বললেই আসতে হবে। আমি ভদ্রপোলা সব কথা শুনি। সাথে সাথে আমার পায়ের উপর আবার পা দিয়ে আমার জামার কলার ধরে। নাইমা আমি কি তোর উপর একটু অভিমান রাগ করতে পারি না? আমি অবশ্যই করতে পারো, সে অধিকার তো কবেই দিয়েছি তোমায়। নাইমা তাহলে কুত্তা তুই আমাকে ওখান থেকে একা ছেড়ে এলি কেন? আমি চাইছিলাম তুমিও এসে আমায় আরো একটু রাগ দেখাও আরো একটু অভিমান করো। তোমার রাগী মায়াবতী মুখটা যে আমার ভীষণ প্রিয়। সাথে সাথে নাইমা আমার নাকটা টিপে। নাইমা কুত্তা তাই বলে আমার মনে কষ্ট দিবা? আমি কই কোথায় কষ্ট দিলাম? নাইমা এই যে বুকের বাম পাশে, তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। আমি কই দেখি তো কতটা কষ্ট পাচ্ছে। এটা বলে আমি হাত দিতে যাব ঠিক তখনই নাইমা আমার হাতের উপর একটা মেরে। নাইমা যা হবে বিয়ের পর, এখন দুষ্টামি করবা না। দুষ্টামি তো করছি না শুধুমাত্র তোমার বুকের কতখানি কষ্ট আছে সেই ফিল করতাম আমার ভালোবাসা দিয়ে। এবার আমি ওর বুকের কাছে কান রাখলাম নাইমাকে জড়িয়ে ধরে। নাইমার হার্টবিট এখন নর্মাল থেকে আরো কেমন জোরে জোরে চলছে, শুনতে পাচ্ছি কেউ যেন আমায় ডাকছে ওর মন থেকে। বারে বারে বলছে নাইমা আরো বেশি ভালোবাসা চাই আরো বেশি ভালোবাসো আমায়। পাঠক ভাই ও বোনেরা আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে, আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে, তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন, গ্রুপের নাম এনআর স্টোরি। আমি চোখ বন্ধ করে আছি, নাইমা কেমন যেন কাঁপছে নাইমাও একসময় আমায় জোর করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে নাইমা আমায় ঠেলে সরিয়ে দিয়ে বুকে হাত রাখল। আমি কি হলো? নাইমার চোখের কোণে পানি দেখতে পেলাম। নাইমা। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 11। আমি চোখ বন্ধ করে আছি, নাইমা কেমন যেন কাঁপছে নাইমাও একসময় আমায় জোর করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে নাইমা আমায় ঠেলে সরিয়ে দিয়ে বুকে হাত রাখল। আমি কি হলো? নাইমার চোখের কোণে পানি দেখতে পেলাম। এবং নাইমার ঠোঁটের কোণে একটা মুচকি হাসি রেখে। নাইমা কিছু না। আমি বাসায় যাচ্ছি বাই। এটা বলেই নাইমা আমার থেকে দূরে চলে গেল। আমি মাথায় মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবছি যা শালা কি হলো রে ভাই। যে চলে গেল। আমি সোজা বাসায় গিয়ে লাঞ্চ সেরে শুয়ে আছি। ফোনে তুলা ওর সাথে সেলফি গুলো দেখছি আর মনে মনে ওকে হাজারো স্বপ্নের সমুদ্রে ভেসে যাচ্ছি। কেউ এতটাও কি আপন হতে পারে যেমনটা ওকে আমি আপন করে ফেলেছি। ও হাসলে মনে হয় আমার আকাশটা হেসে ওঠে। ওর রাগী লুকটার যে মায়াবী এক ঝলক সেটার আমার বড় প্রিয়, গোলুমোলু ফর্সা গালের যে টোলটা সেটাও আমায় বারবার ওকে ভালোবাসিয়ে দেয়। কোনো এক রূপের পরী। সে এক আমার স্বপ্নে দেখা কোনো এক পরী, পরীর ঠোঁটের মিষ্টি হাসিটা বারেবার আমায় পাগল করে দেয়। চাই আমি ওই পরীটাকে নিজের মতো করে পেতে, চাই ওকে নিজে আমি হাজারো ভালোবাসার ইট দিয়ে আমার মনে একটা ছোট্ট রাজপ্রাসাদ বানাতে।
এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। বিকালে ঘুম থেকে উঠে শীতলের দোকানে গেলাম। শীতল হলো সেই মানুষ যার হাতের চা খেলে পুরাই মন প্রাণ শান্তি। বাইরের মাচাটাতে গিয়ে বসলাম, সব আস্তে আস্তে চুতিয়া ফ্রেন্ডগুলা জুটে গেল। সেলিম এখানে নেই, সে এখন বিদেশ চলে গেছে 4 দিন আগেই। চুপচাপ বসে আছি, পা হাত জড়ো করে। রাস্তায় আজ দেখি প্রচুর কাপলের ভিড়। চায়ের চুমুক দিচ্ছি আর মাঝে মাঝে সিগারেটকেও আমার ঠোঁটে আলতো ছোঁয়ায় স্পর্শ করিয়ে তার অনুভব করছি। সব শালা রাস্তা দিয়ে হা করে তাকিয়ে তাকিয়ে মেয়ে দেখছে। অবশ্য আমিও দেখছি। ভাই যে যাই বলুক, পোলাদের জন্মগত অধিকার মেয়ে দেখার, তবে বাজে মন্তব্য করাটা খুবই একটা জঘন্য ব্যাপার, আর আমরা সেটা করছি না আর করিও না কখনো। তার মধ্যেই একটা মেয়েকে আমি লক্ষ্য করতেই, আরে এত নাইমা, আব্বুর বাইকে বসে কোথাও যেন গিয়েছিল। আমাকে দেখতেই নাইমা আমার দিকে আঙুল দিয়ে রাগী লুক দিয়ে ইশারা করল, বসে বসে মেয়ে দেখা হচ্ছে, ওইদিকে ঘুরে বসো। ভাইরে এই কোথা থেকে এলো? আমি জলদি ঘুরে বসলাম। সবাই আমার দিকে তাকাচ্ছে। রোমান আমার জামার কলার ধরে। রোমান, এই মেয়েটা কে রে? আমি কিভাবে জানবো? রোমান, জানবি মানে ওই মেয়ে তোকে ইশারা করলো কেন? আমি কেন আবার, আমি কিভাবে জানবো? শালাদের বললেই ওদের আবার ট্রিট চাই, এখন টাকা পয়সাও নেই, আর এরা এতই চুতিয়া যে বাসায় গিয়ে বলতেও থামবে না, আবার আম্মু জানলে তো আমার খবর আছে। সিয়াম, কিভাবে জানবি মানে? কই আমরা দুজনও তো আছি, আমাদের ইশারা করলো না তো। রোমান, হ্যাঁ তো, আমরা এত হ্যান্ডসাম, গুড লুক, কই আমাদের দিকে কিছু করলো না আর তোর মতো ফ্ল্যাটিংবাজকে ইশারা করবে? নিশ্চয় কোনো ঘ্যাপলা আছে মাম্মা। রোমান, আমি হেসে হেসে, আমি দূর শালা, গুড লুক আর হ্যান্ডসাম থাকলেই সব কিছু হয় না রে, একটা এক্সট্রা ভাব লাগে ভাই এসবে। এটা বলে আমি কলারটা তুলে স্টাইল দিয়ে দাঁড়াতেই রোমান, এ হাইছে রে, একই তো হিরো আলমের পাতানো ভাই। আমি, দেখ ভাই, এভাবে বললে কিন্তু তোদের খবর আছে। রোমান, কি খবর শুনি? আমি তোর আব্বু প্রিয়ার কানে ওই তোমার আরেক যে আনু আছে না, তার কথা। এটা শুনেই রোমান তার সাইডে চলে গেল। কারণ রোমান সীমাকে প্রচুর ভালোবাসে আর রোমানও। তবুও ওর স্বভাব খারাপ একটাই হবে না, ওর আরও লাগবে আর ও প্রিয়াকেও ছাড়তে পারবে না। ওদের রিলেশন প্রায় 6 বছরের। আগেও অনেকবার ব্রেকআপ হয়েছে ওদের, কিন্তু ওরা কখনো একে অপরকে ছেড়ে যায়নি, আর এখন তো দিনে প্রায় 10বার ব্রেকআপ হয়। আর এদিকে সিয়ামের মাথায় আমি হাত দিয়ে, আমি এই যে হারামি, তুই যে তোর ফোনটা আমায় মাঝে মাঝে দিয়ে বলিস অভ্র আমার গোফের সাথে একটু ফ্লার্টিং করে, আমায় তুই ওর কাছে একটু হিরো বানিয়ে দে না, আমায় একটু রোমান্টিক পোলা বানিয়ে দে না, সে আমার কলেজেই পড়ে, বেশি ভাটালে আমি বলে দেব কিন্তু। এবার রোমান আর সিয়াম একসাথে। রোমান, সিয়াম যা, তো আমাদেরও সময় আসবে। আমি, ওকে মাম্মা। এই শীতলদা, আমার চা সিগারেটটা আজ এদের নামে। এটা শুনেই রোমান আর সিয়াম, রোমান, সিয়াম, এই আমরা কি তোর আব্বু নাকি? আমি, হিহি না রে বাবু, আমিই তোদের আব্বু। পাঠক ভাই ও বোনেরা, আপনাদের জন্য নেক্সট পর্ব পড়ার জন্য সুযোগ রয়েছে। আপনাদের সবার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে, ওই গ্রুপে নেক্সট পর্ব আপলোড করা হলে সাথে সাথে গ্রুপের লিংক দেওয়া হবে, আর আপনারাও নেক্সট পর্ব পড়তে সুবিধা হবে। তাই যারা যারা এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চান তারা আমাকে ইনবক্স করুন। গ্রুপের নাম এনআর স্টোরি। এটা বলে আমি মানে কেটে পড়লাম, নয়তো আমায় ধরে আজ পেটাবে। সন্ধ্যার দিকে বসে আছি রুমে, হঠাৎ দেখি নাইমা ফোন দিয়ে। নাইমা, এই ফ্রি আছো? আমি তো তোমার জন্য এনিটাইম ফ্রি। নাইমা, তাই? ওকে তো আজ চলে আসো আমার বাসায়। আব্বু আম্মু কেউ নাই? হায় হায়, এত সুযোগ, তার মানে আজ হবে। আমি কেন, লুডো খেলতে নাকি? নাইমা, দুষ্টামি নয়, জলদি আসবা কিন্তু, রাখলাম, আর আমি লোকেশন সেন্ড করছি। এটা বলেই রেখে দিল। হায়, আজ প্রথম গোফের বাসায়, তাও আবার রাতে, হায় একটা আলাদা ফিলিং সরে। রাতে ডিনার সেরেই আমি ড্রেস চেঞ্জ করতে এলাম। শালা আধা ঘন্টা ধরে ড্রেস পরেই যাচ্ছি, বাট একটাও পছন্দ হচ্ছে না। অবশেষে একটা ড্রেস পরে বডি স্প্রেটা হাতে নিয়ে খুশির ঝলকে দিলাম, পুরাই বডি স্প্রেটা শেষ করে। সবই তো হলো, বাট বাইকের চাবি তো আব্বুর কাছে। আব্বু এখন ড্রয়িং রুমে বসে আছে। আমি আব্বুর কাছে আসতেই আব্বু নাকে হাত চাপা দিয়ে, আব্বু, এই দূরে সর হারামি,
কি স্মেল আর এত রাতে এত সাজ কিসের হুম? আমি আব্বুর দিকে মিটিমিটি করে তাকিয়ে। আমি আব্বু হিহিহি বলছি বাইকের চাবিটা দাও না। পার্টি আছে। আব্বু না না হবে না এত রাতে বাইক আবার বাইক তোকে, তুই খুব জোরে বাইক চালাস। না কাল নিবি। আমি আব্বুর পা ধরে। আমি প্লিজ আব্বু আমি আস্তে চালাবো কথা দিলাম। আব্বু আচ্ছা, রাস্তার চারপাশে খেয়াল করে ড্রাইভ করবি কিন্তু। আমি বাইক নিয়ে রাস্তায় বের হতেই, উফ আল্লাহ গো বাইরে যে খুব শীত তবুও কিছু করার নাই শীতে গেলে তো ওখানে শুভ্রা আছে আমায় গরম করার জন্য। আমি সোজা নাইমার দেওয়া লোকেশন মতো পৌঁছে গেলাম। বাসার সামনে দাঁড়িয়ে বাইক স্টান্ট করতেই দেখলাম একটা হেব্বি সুন্দর বাসা এটাই মনে হয় নাইমার বাসা। শ্বশুর মনে হচ্ছে হেব্বি মালদার পার্টি যাক জামাই তো আমি নাকি আমি এবার বাসার কলিং বেলে হাত দিলাম। সাথে সাথেই নাইমা দরজা খুলে দিল। যা তাড়াতাড়ি খুলল দরজাটা মনে হয় নাইমা দরজার সাইডেই ছিল। আমি নাইমাকে দেখে থরথর করে কাঁপা শুরু করলাম যাতে নাইমাকে জড়িয়ে ধরতে পারি। নাইমা আমায় কাঁপতে দেখে। নাইমা এই বাইরে তো অনেক শীত জলদি ভিতরে আসো। আমি জি জি খুব শীত গো। আমি ভেতরে ঢুকতেই নাইমা দরজা বন্ধ করতেই আমি নাইমাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আহ কি সুখ। নাইমা। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 12। আমি ভেতরে ঢুকতেই নাইমা দরজা বন্ধ করতেই আমি নাইমাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম, আহ কি সুখ। নাইমা বাবু দুষ্টামি করবা না একদম ছাড়ো। আমি উফ দুষ্টামি কই করলাম আমি তো আমায় গরম করছি। নাইমা মানে? আমি তুমি তো আমার হিটার আর আমি তোমার পানি, দুজনে মিলে গেলে একটা বাসর রাতের কাহিনী। নাইমা আমার গাল টেনে। নাইমা উহু পিচ্ছি মহাশয় ওটা তো হচ্ছে না। যা শালা তার মানে এতদূর আমি শীতে যে এলাম সেটা পুরাই বেকার। নাইমা এবার আমায় ছাড়িয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আমি এই কোথায় নিয়ে যাচ্ছ? নাইমা ডিনার করবা না। হায় আল্লাহ আমি আবার ডিনার করব কিভাবে, আমি তো এই বাসা থেকে ডিনার সেরে আসছি। যদি নাইমারে মানা করি তাহলে নাইমা মনে কষ্ট পাবে। এবার আমায় খাবার টেবিলে বসিয়ে দিয়ে। নাইমা ওয়েট আমি খাবার আনছি। আমি আচ্ছা। নাইমা দেখি একটা প্লেটে খাবার সাজাচ্ছে। আমি ওই তোমার প্লেট কোথায় তুমি খাবা না। নাইমা ওই হাদারাম তুমি বুঝি জানো না বর বউ এক প্লেটেই খাবার খাই। আমি তাই নাকি? নাইমা জি। লজ্জা পেয়ে। আমি খাবার খাওয়ার শেষে মিষ্টি মুখ করাবে তো। নাইমা ফ্রিজে আছে অনেক। আমি ফ্রিজের নয় তো। নাইমা তবে? আমি তো তোমার ঠোঁটের হালকা মিষ্টির ছোঁয়া পেতে চাই যা পৃথিবীর সব মিষ্টিকে হার মানাবে। নাইমা তাই। এবার নাইমা এসে আমার কোলে বসল। আল্লাহ গো আমার মনে হয় সব কলকবজা ভেঙে গেল রে আমার তো এই শরীর তারপরে আবার নাইমা। তবুও ভালোবাসার বাসার কিছুই মনে হচ্ছে না। নাইমা এবার আমার মুখের দিকে খাবার তুলে দিচ্ছে, আমি শুধু নাইমার দিকেই তাকিয়ে আছি। নাইমা হেসে হেসে। নাইমা ওই কি হলো? আমি কিছু না। নাইমা তো খাও। আমার তো খেতে ইচ্ছাই করছে না, তারপরেও। আমি ওকে। এবার আমার মুখে খাবার তুলে দিয়ে। নাইমা নাইম বাবু জানো তো? আমি কি? নাইমা আমি তোমায় প্রতিদিন এভাবেই খাবার খাওয়াবো আর আমাকেও কিন্তু খাওয়াবা ওকে। আমি দুষ্টামি করে। আমি তোমার মতো মোটকুকে আমি আবার কোলে, পাগল নাকি? এটা শুনেই নাইমার চোখের কোণে হালকা পানি এসে গেল, হয়তো আমার কথাই কষ্ট পেয়েছে। নাইমা নাইম আমি কি সত্যিই মোটা? আমি নাইমার মাথার চুলে হাত দিয়ে। আমি দূর পাগলি আমি তো মজা করলাম, তুমি তো গোলুমলু যা আমার ভীষণ পছন্দ। নাইমা না নাইম আমার যেন মনে হয় আমি অনেক মোটা, তাই তুমি এভাবে আমায় বলো। আমি ভালোবাসা মানুষকে মোটু বলবো না কাকে বলবো বলো? তুমিই তো আমার সব। এই খেয়েছো তুমি? নাইমা না। অভিমানী স্বরে। আমি সাথে সাথে হাত ধুয়ে খাবার তুলে আমার হাতে। আমি এই নাও খেয়ে নাও বাবু। নাইমা এখনো অভিমান করে করে আছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি বাবু গো খেয়ে নাও, আমার লক্ষ্মীটা। নাইমা আমি খাবো না। আমি কেন খাবে না শুনি? নাইমা খিদে নেই। আমি তুমি না খেলে যে আমার খুব খারাপ লাগবে তা কি তুমি চাও? নাইমা জানি না। আমি এবার নাইমার বুকে মাথা রেখে। আমি বাবু প্লিজ।
নাইমা না, তুমি অনেক বাজে। আমি ওকে বাবা, আমি অনেক বাজে, এবার তো খাও। নাইমা খাবো না। আমি না খেলে কিন্তু আমি চলে যাব বাসায়। নাইমা না। অভিমানী সুরে। আল্লাহ গো, দেখছেন তো গোফের কি প্যারা। শালা সিঙ্গেল থাকতেও কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, আবার রিলেশনে গিয়েও মনে হয় নিজের গলাটা নিজেই টিপে মরে যায়। কোথাও সুখ নাই রে ভাই। আমি তাহলে খাবার খাও। এটা বলে আমি আবারও ওর মুখের দিকে হাত এগিয়ে নিয়ে গেলাম। নাইমা গোমরা মুখে খাবার মুখে নিয়ে চিবাতে চিবাতে। নাইমা, ওই তরকারিটা কিন্তু বেশ হয়েছে, ওটা এরপরে দিবা। আমি তো শুনেই অবাক, এই বলল খিদে নেই, আবার এখনই নিজেই খাবার চাইছে। আমি ওকে বাবু। এবার ওকে খাইয়ে দিলাম, আর নাইমাও আমাকে খাইয়ে দিয়েছে। শালা গুজে গুজে খাইয়েছে, খাবো না যত বলছি ততক্ষণ নানারকম বাহানা বানিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। খাওয়া সেরে নাইমা এবার আমায় বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো বাসাটা পুরাই ঘুরানো শেষ, আমি শেষে একটু মজা করে। আমি আচ্ছা নাইমা, তোমার আব্বু লোকারটা কোথায় বলো তো? নাইমা, কেন, আব্বুর রুমেই আছে। তুমি কি করবা ওটা দেখে? আমি না মানে দেখতাম আর কি। শ্বশুরের তো একটাই মেয়ে, আর শ্বশুর চলে গেলে তো সব আমারই, বুঝতে তো পারছো। নাইমা আমার দিকে রাগী লুক দিয়ে। নাইমা। ক্লাসের রাগী মেয়েটি যখন গার্লফ্রেন্ড। লেখক নাইমুর রহমান। পর্ব 13, শেষ পর্ব। খাওয়া সেরে নাইমা এবার আমায় বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো বাসাটা পুরাই ঘুরানো শেষ, আমি শেষে একটু মজা করে। আমি আচ্ছা নাইমা, তোমার আব্বু লোকারটা কোথায় বলো তো? নাইমা, কেন, আব্বুর রুমেই আছে। তুমি কি করবা ওটা দেখে? আমি না মানে দেখতাম আর কি। শ্বশুরের তো একটাই মেয়ে, আর শ্বশুর চলে গেলে তো সব আমারই, বুঝতে তো পারছো। নাইমা আমার দিকে রাগী লুক দিয়ে। নাইমা, চলে গেলে মানে? আমি না, ওই যে চাঁদের দেশে যাওয়া। নাইমা, ওই কুত্তা একদম কিচ্ছু পাবে না আমার বাসা থেকে। আমি ওমা জামাইকে কিছু দেবে না, এটা আবার কোন দেশের রীতি? নাইমা এবার হেসে। নাইমা, জি দেবে তো। আমি হিহি, আমি জানি তো আমার শ্বশুর বলে কথা, আর আমায় কিছু দেবে না, আমি কত স্মার্ট পোলা একটা, তাকি কি দেবে শুনি? নাইমা হাতে একটা ভাঙা হ্যারিকেন আর একটা দেশলাই বাক্স। আমি ওমা, ওই ভাঙা হ্যারিকেন নিয়ে কি তোমার আমার ভবিষ্যৎ দেখব নাকি? শালা শ্বশুর কিপটা। নাইমা, ওই আমার আব্বু একদম কিপটা নয়। আমি জানি তো হার কিপটে। নাইমা, দেখো বেশি বেশি কিন্তু হয়ে যাচ্ছে। আমি ওকে ওকে কুল কুল। এই চলো না বেডরুমে যাই। নাইমা, না, একটু পর। আমি আর আমার কিছুতেই তরস হইছে না তো। নাইমা, মানে কি? ভাইরে নাইমা, কেন এত রেগে যাই আমি বুঝতে পারি না। আমি না 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 মানে আমার তো খুব পাচ্ছে তাই। নাইমা, ওকে চলো। মুচকি হেসে রুমেতে গেলাম, আমি বিছানায় উঠে একপাশে শুয়ে পড়লাম। নাইমা এটা দেখে আমার পাশে বসলো আর মাথায় হাত বুলাতে বুলাতে বুলাতে। নাইমা, এই তুমি এখনই ঘুমিয়ে যাবে বুঝি? আমি, জি। নাইমা, তাহলে আমার বাসার কি করতে আসছো শুনি? আমি, এমা, তুমিই তো আসতে বললে আমায়। নাইমা, আসতে বলেছি বাট ঘুমাতে আসতে বলিনি তো। আমি আচ্ছা বাবা, ঘুমাবো না কি করব বলো? নাইমা এবার লজ্জা পেয়ে আমার নিচু করে ওর চুলগুলো ঠিক করে। নাইমা, গোফের বাসায় এসে কি করে শুনি? আমি, গল্প, চলো গল্প করি। নাইমা আরো লজ্জা পেয়ে। নাইমা, কুত্তা গল্প নয়। আমি তবে কি? নাইমা, জানি না তো। এটা বলেই আমার পাশে এসে শুয়ে পড়ল আমার দিকে মুখ রেখে। মাথা নিচু করে আছে আর নিজেই লজ্জা পাচ্ছে। আমি নাইমার খুব ক্লোজে যেতেই নাইমা সরিয়ে গেল। আমি আরো কাছে গেলাম ওর, আর তাতে নাইমা আমার দিকে তাকিয়ে। নাইমা, নাইম দুষ্টামি নয় কিন্তু। আমি, উহু, আমি তো আজ দুষ্টামি করবই। এটা বলতেই নাইমা ওর দুটো হাত ওর মুখে ঢাকা দিয়ে। নাইমা, প্লিজ বাবু, যা দুষ্টামি করবা বিয়ের পর। আমি, দূর পাগলি, আগের থেকে ট্রায়াল দিয়ে রাখলে বেশি মজা বুঝো না কেন? নাইমা, প্লিজ নাইম। আমি কেন, কি প্রবলেম তোমার? নাইমা, কিছু প্রবলেম নয়, আমার খুব ভয় লাগছে। আমি, উফ আল্লাহ, ওকে তাহলে সব বিয়ের পরই হবে। এটা শোনা মাত্রই নাইমা খুশিতে আমাকে জড়িয়ে আমার গালে কিস দিয়ে। নাইমা, থ্যাঙ্কস। এটা বলে ওর আমার বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে।
আমি চোখ বন্ধ করে আছি ওকে আমার বুকে নিয়ে। কিছুক্ষণ পর নাইমা আমার বুক থেকে মাথা নিয়ে উঠে গেল। আমি চোখ বন্ধ করেই আছি। কিছুক্ষণ আমরা দুইজন একসাথে ঘুমিয়ে পড়লাম। এইভাবে আমাদের দুজনের ভালোবাসার দিনগুলো চলতে লাগলো। 3 বছর পর আমি এখন বাসার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আর ভিতরে আমার কলিজা নাইমা বসে আছে। আমার কাজিনরা আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকিয়ে দেয়, আর তারা বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। আমি এই রুমের ভিতরে ঢুকতেই দেখি নাইমা বড় একটা ঘোমটা দিয়ে বসে আছি। আমি রুমে ঢুকতেই সে আমার পা ধরে সালাম করতে এগিয়ে আসতে আমি পাটা সরিয়ে নিয়ে তাকে বলে যে, আমি তোমার জায়গা এখানে না, তোমার জায়গা হলো আমার বুকে। নাইমাকে বুকে জড়িয়ে ধরে নাইমা, হুম, জানি তো, তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। এখন আর কোন কথা নয়, দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ব, তারপরে হবে আমাদের বেবি আনার মেশিন। হায় হায়, এই মাইয়া বলে কি, বাসর ঘরে ঢুকতে না ঢুকতে শুরু করে দিছে বেবি আনার মিশন। তারপর আমরা দুজন একসাথে নামাজ পড়ে আমরা দুইজন খাটে শুয়ে উঠলাম, আর আমি নাইমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। 2 মিনিট পর নাইমা আমার পেটের উপরে চেপে বসল। আমি হেসে হেসে চোখ বন্ধ করেই, আমি ওই লাগছে তো পেটে? নাইমা তো, আমি তো নামো। নাইমা, উহু, আজ তো নামা যাবে না। আমি তাহলে সারারাত ওখানেই চেপে বসে থাকো? শুভ্রা হেসে, নাইমা, কলমের কালি তো আর সকালে বের হবে না, তাই সারারাত চেপে বসে থাকতে হবে না। শালা কি দুষ্টু মেয়েরে ভাই! আমি এই কলমের কালি মানে? ও এবার আমার মুখের কাছে ওর চুলগুলো এনে বিছিয়ে দিয়ে, নাইমা, তোমায় কি সব বলা লাগবে নাকি? আমি হুম বলো। নাইমা, জানি না। আমি ও আচ্ছা, এখন তো আমায় ঘুমাতে দাও, কাল সকালে উঠতে হবে, অফিস আছে তো। নাইমা, উহু, লাট সাহেব, এখন তো ঘুমানো হচ্ছে না। আমি তো কি করব শুনি এত রাত জেগে? নাইমা, যেটা বর বউ করে। আমি ঝগড়া? উফ আল্লাহ, এত রাতে আমি ঝগড়া করতে পারবো না। নাইমা রেগে গিয়ে, নাইমা, ঝগড়া নয়, যেটা বর বউ বাসররাতে করে। আমি ও হালাপ, ওটা তো অনেক আগেই হয়েছে। নাইমা, এই তুমি বুঝো না কেন? আমি কি বুঝবো? নাইমা, কুত্তা বিলাই হারামি। আমি কি হলো আবার? নাইমা, ওই যে ওটা। আমি কিন্তু এতক্ষণ ওকে রাগাচ্ছিলাম। আমি সব বুঝে গেছি, আর পাঠক ভাইয়ারা আপনারাও হয়তো বুঝে গেছেন। আমি কোনটা? মানে সেটা। নাইমা লজ্জা পেয়ে, নাইমা জি, আমি তা, আমার রাউটারে এখন রিচার্জ নেই, সো তোমার ওয়াইফাই তো কানেক্টড হবে না। নাইমা, আমি করে নেব রিচার্জ। আমি খুব শখ, আমার শখের জিনিসটা তোমায় দিলে যদি তুমি না ফেরাও। নাইমা, হুম, তো তোমার মানেই তো আমার না দিতেও পারি। আমি এমা, এটা কেমন কথা? তাহলে আমার সব কাজ কিভাবে করব শুনি? নাইমা, হিহিহি, অন্য রাউটার লাগিয়ে? আমি বাবা, প্লাস্টিক সার্জারি করতে পারবো না। নাইমা, হিহিহি, তাই? আমি চলো চলো, রাউটারে রিচার্জ করো জলদি, নয়তো তোমার ওয়াইফাই কানেক্টড হলেও স্পিডে কিন্তু চলবে না। নাইমা, এই তুমি চুপ করবা এবার, দেখো না তোমার পাঠক ভাইয়ারা আছে, লজ্জা তো করো এতটুকুও। আমি তাই তো, ভাই ভাই, আপনারা এবার যান, ভাগেন এবার। সমাপ্ত।